দেখতে পাচ্ছেন? এটা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের চ্যাপ্টার হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং এর মডিউল সি, অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি জিনিস আমরা অনেকবার বলেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে একটা প্রতিষ্ঠান কোন একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে কোন একটা নির্দিষ্ট সময় বলতে বোঝায় যে ধরুন ফাইন্যান্সিয়াল ইয়ার, আর্থিক বছর সাধারণত 1 বছর বা 12 মাস হয়ে থাকে। এই 12 মাসের মধ্যে তার আর্থিক ফলাফল কি, মানে আর্থিক ফলাফল মানে হচ্ছে সে এই ব্যবসা থেকে লাভ করলো নাকি লোকসান করলো। আমরা সবাই জানি প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এগুলো দেয়। ঠিক আছে। এবং এবং তার একটা নির্দিষ্ট সময়ে তার অ্যাসেট এবং লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি কত, এই জিনিসগুলো আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে জানতে পারি। ঠিক আছে। যেমন আপনি যদি প্রফিট এবং লস জানতে চান, আমাদেরকে করতে হবে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অথবা ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে। আর আপনি যদি একটা ব্যবসার সম্পদ কত, দায় কত এবং মালিকের সত্ত্ব কত, এগুলো জানতে চান, ব্যালেন্স শিট। তাহলে একটা প্রতিষ্ঠান ব্যালেন্স শিট আপনাকে দেখতে হবে। ঠিক আছে। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চারটা মোট। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, একটা হচ্ছে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। তো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তো আমরা তৈরি করলাম, তাই না? যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ওই 28 নম্বর অঙ্কটা বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখার চেষ্টা করব। তো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেটা তৈরি করি, ঠিক আছে, তো এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ধরেন আপনি কোনো প্রতিষ্ঠানে যদি লোনের জন্য অ্যাপ্লাই করে কেউ, আপনার আপনার ব্যাংকেই লোনের জন্য একটা ব্যাংক একটা প্রতিষ্ঠান অ্যাপ্লাই করেছে। এখন আপনি কি চাইবেন এই প্রতিষ্ঠানের? বলবেন যে তোমার, তুমি লোন পাওয়ার যোগ্য কিনা, তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দেখাও। ঠিক আছে। লোন পাওয়ার যোগ্য কিনা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো দাও। তো আপনি কি করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস মানে হচ্ছে অ্যানালাইসিস মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনি এক্সামিন করবেন, মানে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বিভিন্ন ভাবে এটাকে একটা আরেকটার সাথে রিলেট করে আপনি দেখবেন যে এই প্রতিষ্ঠানটার লাভের হার কত বা লোকসানের হার কত, প্রতিষ্ঠানটার দায়ের মানে প্রতিষ্ঠানটা আপনার মানে টোটাল সম্পদের মধ্যে কত টাকা দায় আছে, তারপরে তার মালিকের ইকুইটি কত, তারপরে বাইরের ঋণ কত। হ্যাঁ, এই যে এভাবে তুলনা করা, ধরেন 1 টাকা, 1 টাকা লাইবিলিটির এগেনস্টে 1 টাকা দায় আছে, অথবা অথবা ধরেন 5 টাকা লাইবিলিটির এগেনস্টে 1 টাকা দায় আছে। এই যে বিভিন্ন ভাবে আপনি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে এক্সামিন করবেন, তারপরে তাকে আপনি অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করে কি নেবেন, একটা ডিসিশন নেবেন। আপনি যদি দেখেন যে বিশ্লেষণ করে তার ইয়েগুলো ভালো, তার 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 ইনকামের হার তার আয়ের হার হচ্ছে 20%, তার টোটাল অ্যাসেটের মধ্যে লাইবিলিটি কম। ঠিক আছে। তার অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে মানে সমান সমান 1:1। ঠিক আছে। সো এই যে বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে, বিভিন্ন আইটেমের মধ্যে যে আমরা তুলনা করি বা বিভিন্ন আইটেমের মধ্যে রিলেশনশিপ ইয়ে করি, এইটাকে বলা হয় অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ। সো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা যে অ্যানালাইসিস করব, হ্যাঁ, অ্যানালাইসিস করার ইম্পর্টেন্স, এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার অনেকগুলো ওয়ে আছে। ঠিক আছে।
অ্যানালাইসিস করার ওয়েগুলো কি কি? একটা হচ্ছে হরাইজন্টাল অ্যানালাইসিস, একটা ভার্টিক্যাল অ্যানালাইসিস, আর আরেকটা হচ্ছে কি রেশিও অ্যানালাইসিস। আমাদের অঙ্ক থাকবে রেশিও অ্যানালাইসিস থেকে। কিন্তু আপনার যদি যদি বলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার বিভিন্ন টুলস কি কি, আপনি তিনটা আপনি বর্ণনা করবেন। এখন আমি একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাইলাম, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট আমাকে দিল। ওকে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আমাকে দিল। আমি এখন এখান থেকে হরাইজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস করবো। হরাইজন্টাল অ্যানালাইসিস কি জিনিস? ধরেন, হরাইজন্টাল অ্যানালাইসিস হচ্ছে যে গত বছর থেকে বর্তমান বছরে কত টাকা হয়েছে, মানে গ্রোথ হয়েছে। মানে হরাইজন্টাল অ্যানালাইসিস করে যে গত বছরে সেলস ছিল 100 টাকা, এবছরে 150 টাকা, তাহলে তার গ্রোথ হয়েছে কত। যেমন ধরেন এই যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, হ্যাঁ, আমরা যদি এখানে দেখি, ধরেন এই যে একটা ব্যালেন্স শিট। ওকে, এখানে আমরা কি দেখবো? আমরা যদি হরাইজন্টাল অ্যানালাইসিস করি, তার মানে হচ্ছে এটা হচ্ছে গত বছরে, এটা হচ্ছে কারেন্ট বছরের। তাহলে এখন আমরা দেখি যে আসলে হয়েছে কত। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে এখানে গ্রোথ কত। হরাইজন্টাল অ্যানালিসিস এর হচ্ছে যে বিগত বছর থেকে বর্তমান বছরে তার গ্রোথ হয়েছে নাকি, মানে আরো ডিটারিয়েট করেছে, হ্যাঁ। আপনার গত বছরে যত টাকা আয় ছিল, এবছরে কত টাকা আয় হয়েছে, এখন গ্রোথ হয়েছে কত। ঠিক আছে, তাহলে আমরা আমরা আমাদের সূত্রটা কি, এটা ফর্মুলা হচ্ছে, হরাইজন্টাল অ্যানালিসিস ফর্মুলা হচ্ছে যে আইটেমস অফ কারেন্ট ইয়ার, মাইনাস বেজ ইয়ার ডিভাইড বাই বেজ ইয়ার ইন্টু 100। তো আমাদের কারেন্ট ইয়ারে কত আছে? ধরেন ক্যাশ আছে 4300 টাকা, আর গত বছর ছিল 3700 টাকা। তাহলে আমরা ওই সূত্র অনুযায়ী যদি বসাই দিই ইন্টু 100, কারণ যে কোনো পার্সেন্টেজ বের করতে গেলে 100ই করতে হয়। কত হয় দেখেন তো, আমার পার্সেন্টেজ কত হয়? ক্যালকুলেটর রাখবেন সবাই, হ্যাঁ। 4300 মাইনাস 3700 ডিভাইড বাই 3700, সরি, 4300 মাইনাস, আপনার ক্যালকুলেটর রাখবেন সবাই। কত? 16.21%, তাই না? কত হয়? 16.22%, এরকম হচ্ছে। আচ্ছা, বুঝতে পারতেছেন আপনারা? আওয়াজ নাই তো কারো? জি, বুঝতেছি ভাইয়া, দেখতেছি। যে আওয়াজ কত সে তো নাই আজকে, এই কেন? জন্য তো আজকে একবারে পুরো এ তো জয়েন করে নাই আজকে। সে কই গেছে ভাই? ষোলো কেমন দশমিক কম? টু ফল হ্যাঁ, সে তো সিরিয়াস ছিল ক্লাসের ব্যাপারে। 16.8। ওই ভাইয়া অবশ্য আগে শিট গুলো একটু দেখে যে ক্লাস হবে ওইটা শিট, আমরা আসলে একটু বেশি অলস, ওইটাই, মানে একটু শিট দেখে। এক্স্যাক্টলি এইটাই। মানে শীত দেখা কোনো হয় নাই। আচ্ছা, এনিওয়ে দেখেন, তাহলে 16.22% হচ্ছে এই কি মানে গ্রোথ। এটাকে এই প্রত্যেকটা আইটেম এইভাবে যদি আমরা বের করি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো মানে কি, এটা মানে কি, মানে হচ্ছে গত বছর থেকে এই বছরে এই ক্যাশটা 16.22% বাড়ছে। তার মানে ভালো, গত বছরের চেয়ে উন্নতি হয়েছে। ঠিক আছে। সো এই যে যেমন দেখেন, আপনি অ্যাকাউন্টস পেয়েবলটাকে করেন, অ্যাকাউন্টস পেয়েবলটাকে যদি করেন, দেখেন এটা কিন্তু আরো নেগেটিভ ফিগার, নেগেটিভ পার্সেন্টেজ বের হবে, তাই না? এটা কিন্তু কমে গেছে। তো এইভাবে আপনি আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করতে পারবেন, একটা একটা করে ধরে ধরে আপনি বিশ্লেষণ করতে পারবেন যে তার গত বছর ছিল সেলস এত, হ্যাঁ, তার এই বছরে সেলস হয়েছে এত, তার মানে গ্রোথ যদি হয় তাহলে ভালো। ভাইয়া এগুলা কি দেওয়া থাকবে? 2023 সালে যে এগুলা। এগুলো, এগুলো হ্যাঁ, না দেওয়া থাকলে আপনি বের করবেন কিভাবে?
না ভাইয়া, আমরা ঠিক কি আছে, শুধু ক্যাশ নিয়ে করব নাকি লায়াবিলিটি যে কোনো একটা অ্যামাউন্ট নিয়ে করতে পারি তো? সবগুলো আইটেম নিয়ে আসলে সবগুলো আইটেম নিয়ে থাকবে। এটা তো থিওরিটিক্যাল, অঙ্ক পাসার সম্ভাবনা কম আর কি। হ্যাঁ, অঙ্ক আসবে রেশিও অ্যানালাইসিস থেকে, এই হরাইজন্টাল ভার্টিক্যাল থেকে না আসার সম্ভাবনা কম, বাট থিওরি থাকবে, 100% থিওরি থাকবে। আপনাকে হরাইজন্টালটা বুঝছেন? তাহলে হরাইজন্টাল অ্যানালাইসিস হচ্ছে মানে প্রিভিয়াস ইয়ার থেকে কারেন্ট ইয়ারে কোনো একটা কোনো একটা ট্রানজেকশন কি পরিমাণ গ্রোথ হয়েছে সেইটা অ্যানালাইসিস করাকে বলা হয়, বা সেটাকে বের করার পদ্ধতিকে বলা হয়ে থাকে হরাইজন্টাল অ্যানালাইসিস। ঠিক আছে, 2টা বছরে এই যে এটা সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? হ্যাঁ, না, কি আরেকবার বলেন। আবার বলে দিই না? এতক্ষণ কি মানে গান গাইলাম তাহলে? এটা কি মানে কারেন্ট ইয়ার থেকে আগের ইয়ারটা মাইনাস হবে নাকি না আগের ইয়ারটা হ্যাঁ, থেকে কারেন্ট ইয়ার? কারেন্ট ইয়ার থেকে তো গত বছরটা মাইনাস হবে। গত কারেন্ট বছর ইয়ার তো মাইনাস হবে। সবসময় হ্যাঁ, হ্যাঁ। আপনি যদি এখন আপনার এসিআর বেতনে এক মানে লাখ টাকা হয়, কি বুঝাচ্ছে? বেজ ইয়ার মানে গত বছরের। গত গত বছর। বছর। ঠিক আছে, এই সূত্র ফালাই দিলে হবে। এই যে এখানে একটা উদাহরণ আছে কিন্তু, হ্যাঁ, যথেষ্ট উদাহরণ দিয়ে বুঝাই দিছি, মনে রাখবেন এই এগুলো। থিওরিটা কি ভাইয়া, সূত্র আসবে, সহ পরীক্ষা অনুসরণ আসবে, করে? পরীক্ষা আসবে। ও, ভার্টিক্যাল অ্যানালাইসিস, ইকুয়েশন করে যেটা বের হবে ওইটা কি পার্সেন্টেজ হবে? জি জি, ওটা পার্সেন্টেজ হবে, ওকে। ওটা পার্সেন্টেজ হবে। তারপর ভার্টিক্যাল অ্যানালাইসিস, বা এটাকে বলা হয় কমন সাইজ, আর এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস। একটু মনে রাখেন, এটাকে বলা হয় ট্রেন্ড অ্যানালাইসিস, এটাকে বলা হয় কমন সাইজ অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, আমরা তাহলে ভার্টিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখি। আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে মানে এইটা আমরা একটা আইটেমকে, একটা আইটেমকে আমরা বেজ হিসাবে ধরে নিব। ধরেন এটা এটা তো হচ্ছে পুরোটা অ্যাসেট, তাই না? আর এটা হচ্ছে লাইবিলিটি। জি। আমরা কি করব যে এই যে টোটাল একটা অ্যাসেট বেরিয়েছে, তাই না? টোটাল অ্যাসেট, এই টোটাল অ্যাসেটের মধ্যে কার পার্সেন্টেজ কত, সেইটা আমরা সেইটা সেইটা প্রকাশ করাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস, বা বা কমন সাইজ অ্যানালাইসিস। মানে এই একটা সাধারণত ব্যালেন্স শিটের বেলায় টোটাল অ্যাসেটকে নেওয়া হয়। তো যেমন ধরেন আমি যদি কমন সাইজ বের করতে চাই, কমন সাইজ, তাহলে এটা হবে, এখানে যদি আমি অ্যাকাউন্টস রিসিভেবলটা বের করতে চাই, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল মানে যে আইটেমটাকে আমি বের করতে চাই যে টোটাল অ্যাসেটের কত পার্সেন্টেজ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে এই পুরো অ্যাসেটটায় কম্বিনেশন কার কত পার্সেন্টেজ, এইটা বের করাটা হচ্ছে কমন সাইজ অ্যানালাইসিস। ঠিক আছে, ধরেন আপনার 10 জনের টোটাল স্যালারি 10 লাখ টাকা। এখন সবার স্যালারি তো একরকম না। তো আপনি 10 লাখ টাকাকে ধরেন, এখানে ফয়সাল ভাই আছে, ফয়সাল ভাইয়ের স্যালারি ধরেন আপনি 1 লাখ টাকা। তাহলে আপনি ফয়সাল ভাইয়ের স্যালারি, টোটাল স্যালারি কত পার্সেন্টেজ আপনি বের করতে চান, তাহলে কমন সাইজ করলে, কমন সাইজ অ্যানালাইসিস সমান সমান এই টোটাল অ্যাসেট নিচে 10 লাখ টাকা, আর ফয়সাল ভাইয়ের স্যালারি হচ্ছে এখানে 1 লাখ টাকা। তাহলে কত পার্সেন্টেজ বের হবে? 10%। ঠিক আছে, সো এইভাবে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেমকে তাদের ব্যালেন্স শিটের বেলায় টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করে, এবং ইনকাম স্টেটমেন্টের বেলায় টোটাল সেলস দিয়ে ভাগ করে এটা বের করা হয়। ইনকাম স্টেটমেন্টের বেলা আমরা এই হরের মানটা নিব হচ্ছে সেলস, আর ব্যালেন্স শিটটাকে যখন কমন সাইজ করব তখন এখানে আমাদেরকে নিতে হবে টোটাল অ্যাসেট। তাহলে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল যদি কমন সাইজ করি, তাহলে 21,200 ডিভাইড বাই টোটাল অ্যাসেট হচ্ছে 1,10,500। তাহলে এখানে যা হয় সেটা পার্সেন্টেজ করে দেবো আমরা। তার মানে আমরা কি বুঝি যে টোটাল এই প্রতিষ্ঠানের অ্যাসেটের এত পার্সেন্টেজ হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল।
এইভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ পার্সেন্টেজ করে করে দেখা হয় যে অ্যাসেটের সবচেয়ে বেশি পার্সেন্টেজ এবং সবচেয়ে কম পার্সেন্টেজ কোনগুলো। এটাকে বলা হয় কমন সাইজিং। কমন সাইজিং মানে কি, কমন একটা জিনিস নিয়ে সাইজিং করবেন তাহলে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ভার্টিক্যালে একটু দেখি, ভার্টিক্যাল অ্যানালাইসিসে দেখেন কমন সাইজ পার্সেন্টেজ, এই যে ইন্ডিভিজুয়াল আইটেম ডিভাইড বাই বেজ আইটেম। ইন্ডিভিজুয়াল আইটেম হচ্ছে ধরেন ওই যে আমি বললাম অ্যাকাউন্টস রিসিভেবল, হ্যাঁ। আর বেজ অ্যামাউন্ট হচ্ছে ধরেন আপনি ব্যালেন্স শিটের বলে আমি নেব টোটাল অ্যাসেট ইন্টু 100। ধরেন আমি আমি ধরে নিচ্ছি ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে 100 টাকা, আর টোটাল অ্যাসেট হচ্ছে 1000 টাকা। তাহলে 10% হচ্ছে এই অ্যাকাউন্টস রিসিভেবল কমন সাইজিং। হ্যাঁ, এভাবে প্রত্যেকটাকে পার্সেন্টেজ পার্সেন্টেজ করা হয়। ওকে, তো ইনকাম স্টেটমেন্টের বেলা আমরা নেব সেলসটাকে নেব, আর ব্যালেন্স শিটের বেলায় আমরা নিচে নিব হচ্ছে টোটাল অ্যাসেট। বিষয়টাকে ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। জি হুম। ক্লিয়ার। হুম। হ্যাঁ, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। ভার্টিক্যাল করতে হবে মানে আমরা তো ভার্টিক্যালি ধরলাম, ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়াখাড়ি। হ্যাঁ, দেখেন হরাইজন্টাল মানে হচ্ছে আমরা কিন্তু হরাইজন্টাল মানে এই দাগ, মানে এই আর নিছি। আর ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, আমরা কিন্তু এই যে এইভাবে টোটালটা নিয়ে এই খাড়াখাড়ি অ্যানালাইসিস করলাম। ঠিক আছে, এইভাবেও আপনি জিনিসটা বুঝতে পারেন। এই ইন্ডিভিজুয়াল আইটেম গুলোকে এই টোটাল আইটেম দিয়ে ভাগ করব। আর যদি আমরা ইনকাম স্টেটমেন্টে যাই তখন সেলস দিয়ে আমাকে বাকিগুলা ভাগ করতে হবে। ঠিক আছে, সো এইভাবে আমরা এইভাবে দেখা হয় যে এই আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে কোন আইটেমটা তার ওভারঅল আইটেমের কত পার্সেন্টেজ। ঠিক আছে, এরপরে ফাইনাল হচ্ছে রেশিও অ্যানালাইসিস। রেশিও তো আমরা সবাই জানি, আমাদের আজকের টপিক হচ্ছে রেশিও অ্যানালাইসিস। ভাই রেশিও অ্যানালাইসিস, হ্যাঁ বলেন। একটু ইন্টারাপ্ট করি, ওই যে আপনার এর আগে যে আপনি যেটা বললেন না ভার্টিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে, হ্যাঁ, হুম। আমরা যখন ইনকাম স্টেটমেন্টটা বের করবো ওইখানে, হুম। সেখানে কক্সটা এটা কোনটা বলছেন? কক্স নেট। হচ্ছে, কক্স হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড আর কি। হ্যাঁ, এখানে আমরা দেখি কোনো ইয়ে আছে নাকি, কোনো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আছে নাকি, না এখানে নাই। কোনো প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি থাকে, হ্যাঁ, তখন আমাদেরকে ভাগ করতে হবে, আমাদেরকে সেলস দিয়ে ভাগ করতে হবে সবগুলো থেকে। হ্যাঁ, এখানে আচ্ছা কক্স মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে একটা আইটেম আর কি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা আইটেম মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা আইটেম। যেমন ধরেন আমি এখানে দেখাই, দাঁড়ান একটা মিনিট। ব্যালেন্স শিট, ব্যালেন্স ইনকাম স্টেট, একটা ইনকাম স্টেটমেন্ট বের করে দিলে আপনার এই যে দেখেন দেখাচ্ছে। জি ভাই। যেমন দেখেন এই যে একটা ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্টের বেলা আমরা কমন সেন্স কিভাবে করবো, এই যে টোটাল সেলস অ্যামাউন্ট, সেলস রেভিনিউ যেটা, এই সেলস রেভিনিউ দিয়ে বাকি সবগুলোকে ডিভাইড করবো। আমি কমন সাইজ যদি করি, কমন সাইজ, তাহলে এই স্যালারি এক্সপেন্স হচ্ছে 2200 টাকা, আর নিচে টোটাল সেলস রেভিনিউ হচ্ছে 11,000 টাকা ইন্টু 100%। তাহলে যেটা হয় আর কি, আবার যখন অফিস রেন্টটা বের করব তখন আবার উপরে 600 নিচে 11,000, আবার অ্যাডভার্টাইজমেন্ট করার সময় উপরে 700 নিচে 11,000, টোটাল এক্সপেন্সকে করার সময় উপরে 3500 নিচে 11,000, নেট ইনকামকে করার সময় উপরে 7,500, ঠিক আছে, নিচে 11,000, এইভাবে। ক্লিয়ার? জি আচ্ছা, রেশিও অ্যানালাইসিসে যেটা হয় যে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে তুলনা করা হয়। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে রেশিও অ্যানালাইসিস। এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের মধ্যে তুলনা করা হয়। যেমন
আমরা যদি বলি যে ভেরিয়েবল মধ্যে কিভাবে তুলনা করব, সাপোজ সাপোজ এখানে দেখেন যে যে একটা প্রতিষ্ঠান ধরেন অ্যাকাউন্টস রিসিভেবল, আর একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। ঠিক আছে, তো সার্ভিস রেভিনিউ থেকেই তো অ্যাকাউন্টস, সার্ভিস রেভিনিউ আরেক নাম হচ্ছে ধরেন সেলস আর কি। হ্যাঁ, তো সার্ভিস রেভিনিউ থেকে তো সেলস এর উৎপত্তি হয়। ধারে যদি আপনি বিক্রি করেন বা ধারে সার্ভিস দেন, তখন এটা অ্যাকাউন্টস রিসিভেবলে বা দেনাদারে পরিণত হয়। এখন আপনি যদি জানতে চান এখন আপনি যদি জানতে চান যে আমার সেলস এর কি পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টস রিসিভেবল হইলো, হ্যাঁ, ওকে, মানে আমার কালেকশন পিরিয়ডটা যদি আপনি জানতে চান, তাহলে এভাবে ভাগ দিয়ে আপনি জানতে পারেন। বা দেখেন যে মানে একটা থেকে আরেকটা আইটেমের রেশিও বের করা, যে আপনার আপনার ধরেন আমি যদি এইভাবে বের করতে চাই যে আমার টোটাল অ্যাসেট, তো টোটাল অ্যাসেটের মধ্যে আমার লাইবিলিটি কত গুণ, টোটাল অ্যাসেটের মধ্যে আমার লাইবিলিটি কত গুণ, মানে বাইরের লাইবিলিটি কত গুণ। তখন আমি টোটাল অ্যাসেট আর এখানে লাইবিলিটি আছে কোনটা, শুধু একটা লাইবিলিটি আছে, বাকি দুটো ওনার্স ইকুইটি। তাহলে আমি এই দুটাকে ভাগ করে আমি কিন্তু বের করতে পারি যে আমার টোটাল অ্যাসেটের মধ্যে লাইবিলিটি হচ্ছে, ধরেন আপনি লাইবিলিটি হচ্ছে 0.5:1, এটার মানে হচ্ছে 1 টাকা টোটাল অ্যাসেটের বিপক্ষে 50 পয়সা লাইবিলিটি আছে। তো এই যে এইগুলোকে বের করা হচ্ছে রেশিও অ্যানালাইসিস। আমরা অনেকভাবে বলতে পারি যে ওই যে আপনারা ইয়ে করতেন না, যে পিতা পুত্রের অঙ্ক করতেন না, এইভাবে পিতা পুত্রের অঙ্ক, পিতার বয়স যদি এত হয়, ঠিক আছে, সো ওই যে ছিল এরকম 2:1 বেরোতো, হ্যাঁ, ওয়ান। 2:1 হ্যাঁ। বেরোতো এরকম। পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের ডাবল। ঠিক আছে, এরকম পিতার বয়স যদি এত হয়, পুত্রের বয়স কত, এরকম এরকম আমরা রেশিও করে বের করতাম কিন্তু। ঠিক আছে, টোটাল বয়স তাদের 100। হ্যাঁ, তাহলে পিতার বয়স কত, টোটাল বয়স ধরেন আপনি 60, তাহলে পিতার বয়স কত, পুত্রের বয়স কত, তাহলে উপরে 60, নিচে হচ্ছে 3। ঠিক আছে, পিতার বয়স হচ্ছে কত, 40, আর পুত্রের বয়স কত, 20, তাই না? হুম। হ্যাঁ, এই যে এইভাবে আমাদের রেশিও আমরা করতাম, তাই না? এই যে ইস্টু বের করা, এরকম এই যে একটার সাথে আরেকটা তুলনা করে বের করাটাই হচ্ছে এটা আমাদের একটা থেকে আরেকটার রিলেশনশিপটা বের করাই হচ্ছে রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, সো এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যা থাকে, এই স্টেটমেন্ট গুলো বিশ্লেষণ করা হয় রেশিও অ্যানালাইসিস দিয়ে। ওকে, এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো আমাদের পড়তে হবে। মানে এখানে কিছু কমন সূত্র আছে, এই কটা সূত্রই বেশি আসে যদি আমি অনেকগুলো দিছি। তার আগে আমাদেরকে জানতে হবে কিছু জিনিস, যে আমাদেরকে ব্যালেন্স শিট ক্লাসিফিকেশন শিখতে হবে। ব্যালেন্স শিটের ক্লাসিফিকেশন আমাদেরকে আগে শিখতে হবে। কিভাবে ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে, আমি দেখিয়ে দিয়েছি এখানে দেখেন। কারেন্ট অ্যাসেট কোনগুলো, ব্যালেন্স শিটের অ্যাসেট এবং লাইবিলিটি গুলোকে কয়েক ভাবে ভাগ করা যায়। অ্যাসেট গুলোকে ভাগ করা যায় কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড বা নন কারেন্ট অ্যাসেট। দুই ভাগে ভাগ করা যায় কারেন্ট অ্যাসেট হচ্ছে 1 বছরের কম সময়ের মধ্যে নগদায়ন করা যায় এগুলা। 1 বছরের কম সময়ের মধ্যে বা অতি দ্রুত এগুলোকে নগদ টাকা রূপান্তর করা যায়। যেমন এখানে আছে ক্যাশ। হ্যাঁ, এগুলো জানতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল, মানে কি বলেন তো, মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল? যেটা আমি পাবো টাকাটা। দেনাদার আর কি, আমি পাবো টাকা যার কাছে। ধারে বললাম তো। বিল, এগুলা তো লিখেও দিছিলাম মনে হয়, না বাংলা ছিল না এক জায়গায়?
হ্যাঁ 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 আছে। হ্যাঁ হ্যাঁ, এই ওগুলো এগুলো তো জানতে হলো প্রথমে তো। প্রথমে দিছিলেন ভাইয়া, প্রথমে দিছিলেন। একবারে প্রথম দিছিলাম, ওটা একেবারে পুরো শেষ পর্যন্ত লাগবে, যদি এটা না পড়েন সমস্যা পড়বেন। বিলস রিসিভেবল, ইনভেন্টরি মানে কি? ইনভেন্টরি, Investment আর টোটাল যেটা ইনভেন্টরি মানে মজুদ, কি? মজুদ মজুত মজুদ পণ্য। থাকে যেটা। ইনভেন্টরি, হ্যাঁ ইনভেন্টরি মানে হচ্ছে মজুত পণ্য। ইনভেন্টরি মানে হচ্ছে মজুত পণ্য। প্রিপেইড এক্সপেন্স মানে অগ্রিম ব্যয়। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এক্রুড ইনকাম, এগুলো হচ্ছে আমার কি কারেন্ট হবে বলুন? অ্যাসেট মানে চলতি সম্পদ। ক্লিয়ার? অ্যাকাউন্ট এগুলো হচ্ছে ইনকামটা কি? এক্রুড, এক্রুড ইনকাম মানে হচ্ছে বকেয়া আয়। আমার আয় হয়েছে কিন্তু টাকাটা পাইনি এখনো, এটা আমার সম্পদ। ঠিক আছে। আচ্ছা। তারপরে আর আমার, হ্যাঁ, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ধরেন 1 বছরের কম সময়ে, যদি ধরেন আপনি এফডিআর করছেন 9 মাসের জন্য বা 12 বছর, 12 মাসের জন্য, ঠিক আছে, তো এগুলো তো 1 বছরের কম সময়ের মধ্যে আপনি নগদ টাকা আপনার হাতে চলে আসবে, ঠিক না? আচ্ছা। সো এগুলোকে বুঝছেন কেন এগুলোকে চলতি সম্পদ বলে? আর চলতি সম্পদের ডেফিনেশন হচ্ছে যেগুলোকে 1 বছরের কম সময়ের মধ্যে নগদায়ন করা যায় বা নগদ টাকা রূপান্তর করা যায়। বিষয়টা বোঝা গেছে? প্রত্যেকটা আইটেম কি আমরা জানি না, মানে কি এগুলা? হুম, হুম। জি ভাইয়া, হুম, জি। সবাই জানেন? সবার জানতে হবে কিন্তু, হ্যাঁ সবার জানতে হবে, সবার। ফিক্সড ইনকাম অর নন কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, স্থায়ী সম্পদ, এগুলোকে বলে নন কারেন্ট অ্যাসেট। সাধারণত ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, আমরা বলছি না, ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট, মেশিনারি, দৃশ্যমান সম্পদ, এগুলো, হ্যাঁ, এগুলো তো, এগুলো তো স্থায়ী সম্পদ। এগুলো তো আপনার মানে কেউ মানে সেল করার জন্য ইয়ে করে না, নগদায়নে রূপান্তর করার জন্য করে না, এগুলো প্রোডাকশনে ইউজ হয়। হ্যাঁ, যে সম্পত্তিগুলো আমি দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য আমি করি, কিনি। ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে অদৃশ্য সম্পদ, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে অদৃশ্য সম্পদ। পেটেন্টটা কি? লং টার্ম ইনভেস্টমেন্ট, পেটেন্ট ও, হচ্ছে এই যে ইয়ে নেয় না আপনার, কিভাবে এই যে ব্র্যান্ডিং করে না, ব্র্যান্ড, হুম, পেটেন্ট, ট্রেডমার্ক, ও, ঠিক আছে, সত্য, সত্য বলে এগুলোকে পেটেন্ট। তারপরে লং টার্ম ইনভেস্টমেন্ট, শেয়ার, বন্ডস, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, হ্যাঁ, শেয়ার, বন্ড, এগুলো হচ্ছে শেয়ার মার্কেটে যতগুলো আছে সবই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট। ঠিক আছে, শেয়ারে, শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটে এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট হয়, হ্যাঁ, এগুলো সবই লং টার্ম, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এগুলো। আদার নন কারেন্ট অ্যাসেট, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, সিকিউরিটি ডিপোজিটস, ঠিক আছে, অন্যান্য অচল সম্পদ। আর কারেন্ট লাইবিলিটি কোনগুলো? আচ্ছা, আমাদের তো অ্যাসেট পোর্শন শেষ হলো, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাসেট পোর্শন, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট। সেরকম লাইবিলিটিকেও কিন্তু আমরা ভাগ করতে পারি, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম বা নন কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কোনগুলো? যেগুলো 1 বছরের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে, যে দেনাগুলো, ঠিক আছে, 1 বছরের মধ্যে আপনাকে যেই দেনাগুলো পরিশোধ করতে হবে তাকে বলে কারেন্ট লাইবিলিটিস। যেমন অ্যাকাউন্টস পেয়েবল মানে কি বলেন? অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদার, পেয়েবল মানে দায় হচ্ছে দায়, যে আমি পাওনাদার। পাওনাদার, পাওনাদার মানে এটা, আমি এটা মাল ভেঙে, আনছি এখনো টাকা ফেরত দেয়নি। উম, মাল কিনেছি বা আমার কাছে কেউ টাকা পাবে আর কি, হ্যাঁ। টাকা পাবে। বিলস পেয়েবল, যে কোনো পেয়েবল দায়। শর্ট টার্ম বরোয়িং, শর্ট টার্ম বরোয়িং, হ্যাঁ, একটা সিসি ফ্যাসিলিটি আছে, ওভারড্রাফট ফ্যাসিলিটি আছে, এগুলো হচ্ছে শর্ট টার্ম, হ্যাঁ। ব্যাংক ওভারড্রাফট, এক্রুড এক্সপেন্স, এক্রুড এক্সপেন্স মানে কি? যা। এক্রুড এক্সপেন্স এক্সপেন্সটা এখনো পরিশোধ করা হয়নি, মানে এটা অন অ্যাকাউন্ট এক্সপেন্স। দেন স্যালারি বকেয়া আছে। আনআর্নড রেভিনিউ মানে কি? আনআর্নড রেভিনিউ মানে কি? আনআর্নড মানে রেভিনিউ, আমার যেটা রেভিনিউ হয়নি, অ্যাডভান্স আমি ইনকাম দেখিয়েছি। হ্যাঁ, মানে আমি আয় করার আগে টাকা অগ্রিম নিয়ে নিছি, ঠিক আছে। জি। মানে
সার্ভিস দেই না এখনো, কিন্তু টাকা নিয়ে নিছে অগ্রিম, সেটা হচ্ছে আলাদা। টাকা নিয়েছে তো অগ্রিম আয় আর কি, অগ্রিম আয়। কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট, ধরেন 5 বছরের লোন নিছেন, এখন প্রতি মাসে কিস্তি দিতে হয়, তাই না? লোন 5 বছর, ধরেন 5 বছরের জন্য নিছেন 1 কোটি টাকা লোন। এখন প্রতি মাসে কিস্তি হলো আপনার 20,000 টাকা করে। 20,000 টাকায় পুরো 12 মাসের কিস্তি কত আসে? 2,40,000 টাকা। এই 2,40,000 টাকা আপনাকে এই কারেন্ট ইয়ারের মধ্যে দিয়ে দিতে হবে 1 বছরের মধ্যে। তো ওই পোর্শনটাকে বলা হয়, ওই 1 কোটি টাকা পুরোটা আপনার চলতি দায় না, ওই 1 কোটি টাকার মধ্যে এই বছরে যতটুকু আপনাকে পরিশোধ করতে হবে কিস্তি, ওইটুকু হচ্ছে আপনার কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট। বুঝছেন? ক্লিয়ার? জি জি। ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে চলতি দায়। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? যেগুলো আপনি দীর্ঘমেয়াদে আপনি পরিশোধ করার জন্য কয়েক বছর টাইম পাবেন। লং টার্ম লোন, ডিবেঞ্চার, ঠিক আছে, লিজ অব্লিগেশন, পেনশন অব্লিগেশন, বন্ডস ডিভিডেন্ডটা কি পেয়েবল। ভাই? ডিবেঞ্চার হচ্ছে বন্ডের মতোই, এটা এটাও আর কি বন্ডের মতোই একটা ফিক্সড ইনকাম সিকিউরিটি, যেখানে আমরা টাকা রাখলে প্রতি মাসে একটা সুদ পাবো আর কি। ঠিক আছে। আর আমার দায় হচ্ছে মানে কি, মানে আমি ইস্যু করছিলাম আর কি। মানে আমি ইস্যু করছিলাম, এই জন্য আমার দায় আর কি এটা। ওনার এটা হচ্ছে সিকিউরিটি। না, এটা হচ্ছে ঋণপত্র। এটা হচ্ছে আপনার কোনো কোম্পানি যখন আর্থিক সংকটে পড়ে বা কোনোভাবে কোনো ইনভেস্টমেন্টের জন্য ঋণপত্র করে সেল করে, হ্যাঁ, মানে অ্যাডভান্স যে ইয়েটা নেয় যে পরবর্তীতে আর পরিশোধ করে দেওয়া হয়, ওটা এই জন্য হ্যাঁ, ডিবেঞ্চার মানে ওইটাই ওইটাই। ঋণপত্র, এটাই হচ্ছে লাইবিলিটি। ডিবেঞ্চার আর হচ্ছে বন্ড, প্রায় একই দুইটা, একটু প্রায় একই পার্থক্য একই আছে। টাইপের কাজ, হ্যাঁ। একই, হ্যাঁ, বন্ড এবং ডিবেঞ্চার দুইটাই একই, জাস্ট ওই কোম্পানি, ডিবেঞ্চারে। যে কোম্পানি সেল করে ওই কোম্পানি আবার এটার এগেইনস্টে ইন্টারেস্ট দিতে হয়, মানে হ্যাঁ ইনভেস্ট হ্যাঁ, যারা ইনভেস্টর তাদেরকে ইন্টারেস্ট দেয়। এই জন্য এটা হচ্ছে লাইবিলিটি। হ্যাঁ। আর বন্ড হচ্ছে ওই ডিবেঞ্চারের মতো, জাস্ট এটা বন্ড ছাড়তে গেলে সিকিউরিটি রাখতে হয়, এটা সিকিউরিটি রাখতে হয় না ব্যাংকে। ওনার সিকিউরিটি বা মালিকানা মূলধন, মালিকের টোটাল কোম্পানি অ্যাসেটের উপরে মালিকের অংশ যতটুকু, তাকে বলা হয় মালিকানা মূলধন বা ওনার সিকিউরিটি। শেয়ার ক্যাপিটাল, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, শেয়ার জাতীয় যত কিছু থাকবে আপনার, রিটেন আর্নিংস, রিজার্ভ, এগুলো হচ্ছে মালিকানা মূলধন। হ্যাঁ, মালিকের অংশ ব্যবসায়, এগুলো চিনতে হবে এখন। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া, বোঝা গেছে। আর আমরা এমনি ইনকাম স্টেটমেন্টে তো জানি কি কি থাকে, তাই না? ইনকাম স্টেটমেন্টে, আমাদের ইনকাম স্টেটমেন্ট কি জিনিস? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা আর কি। হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা, সেটা হচ্ছে, সেটা আরেক নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এটা এই যে এরকম হয়। উম, একটা ইনকাম স্টেটমেন্ট দেখায় দিই। যেমন দেখেন, এই যে এইটা একটা ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট মানে হচ্ছে আপনার আয় বিবরণী। ঠিক আছে। এ- এখানে প্রথমে থাকে কি, সেলস। আমরা কিন্তু এই যে ইসে করছিলাম ভাইয়া, আয় এটা বিবরণীটা। দিয়ে কি প্রফিট লস বের হয়? এটা দিয়েই? হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রফিট লস বের হয়। আমরা কিন্তু এর আগে এটা বের করেছি। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা কি একটা ডেবিট একটা ক্রেডিট ধরে নিব, নাকি উপরে কিছুই লিখতে হবে না? উপরে ডেবিট কে ধরে নিতে হবে, এখানে দেয় নাই, কিন্তু আমাদের লিখতে হবে না। এখানে যেহেতু একসাথে লিখছে, এখানে লেখা লাগবে না। ঠিক আছে, শোনেন। তো ইনকাম স্টেটমেন্ট কেন করা হয়? আমার যে আয়টা হলো রেভিনিউ, এই রেভিনিউ থেকে যাবতীয় সকল খরচ বাদ দিলে আমার বের হয় নেট ইনকাম। ঠিক আছে,
এখানে আমার থাকে সেলস, সেলস রেভিনিউ থাকে। প্রথমত আমি কত টাকার বিক্রয় করলাম, এই বিক্রয় থেকে আমার যদি সেলস রিটার্ন হয়, মানে সেলস রিটার্ন মানে কি, মানে আমরা অনেক সময় সেল করলে প্রোডাক্ট অনেক সময় রিটার্ন আসে, ওইটা বাদ দিলে বের হয় নেট সেলস। ঠিক আছে, নিট নিট বিক্রয় আর কি। সেলস থেকে আমরা পণ্য সেল করলাম, যদি কোনো পণ্য রিটার্ন আসে ওটা বাদ দিলে বের হয় আমার নেট এই পরিমাণে আমার সেল হলো। এখানে বাদ দিতে হয় কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে এই যে আমি যে পণ্যটা সেল করলাম, এই পণ্যটা এই পণ্যটা পারচেস করতে আমার কত খরচ গেছে, সেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। মানে কি, কস্ট অফ গুডস সোল্ড, যে পণ্য বিক্রি করছি তার উপর আমার খরচ। বিষয়টা কি বোঝা গেছে? ধরেন আমি একটা পণ্য বিক্রি করছি 200 টাকা, এই পণ্যের উপরে আমার খরচ হচ্ছে 120 টাকা। এই 200 টাকা সেলস, আর এই 120 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ক্লিয়ার? তো দেওয়া থাকবে ভাইয়া না? হ্যাঁ, এটা নাও থাকবে। কস্ট অফ গুডস সোল্ড কি সেলস থেকে বাদ যাবে? হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। আপনি যদি একটা পণ্য বিক্রি করেন 200 টাকায়, এবং আপনি যদি ওটা কিনেন 120 টাকা দিয়ে, লাভ বের করার জন্য তো ওইটা বাদ দিয়ে লাভ বের করতে হবে, তাই না? জি। নাকি অন্যভাবে? না না, ঠিক আছে। আপনি যে যদি যদি যে কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, মানে একটা আরো টিভি আরো ফ্রিজ। সহজভাবে বলা যায় যে একটা পণ্য উৎপাদনের সাথে যত খরচ হয়, যেমন ম্যানুফ্যাকচারিং এ যত খরচ হয়, যাবতীয় খরচ হয় বলে যোগফলটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ওটা বললে আরো পেঁচাই ফেলবে ওনারা, বুঝছেন? স্বাভাবিক ব্যাপার। আমি একটা টিভি বিক্রি করলাম, ধরেন আমি টিভির দোকানদার, আমি টিভি বিক্রি করলাম 50,000 টাকা, ওই টিভি আমি কিনছি 40,000 টাকা দিয়ে, তাহলে আমার লাভ আমি বের করবো কিভাবে? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মানে আমার পারচেস। জি। বুঝছেন? এরা কস্ট অফ গুডস সোল্ড, এরা পারচেজ না লিখে কস্ট অফ গুডস সোল্ড কেন বের করছে? এটা তো পারচেজ লিখতে পারতো, তাই না? আপনাদের মনে জি, কোশ্চেন আসে না যে ভাই, সেল যদি বিক্রয় হয় তাহলে পারচেজ তো বাদ যাওয়ার কথা? সেটাই। এর একটা কোশ্চেন বের হচ্ছে না? জি জি। ঠিক আছে, এটা কেন কস্ট অফ গুডস লেখা হচ্ছে? কারণ আমি যদি একটা একটা ফ্রিজ কিনি ধরেন 40,000 টাকা দিয়ে, এইটা পরিবহন খরচ আছে, পরিবহন খরচ আছে। এটা এটা আবার ধরেন নিয়ে আসতে লেবারের খরচ আছে। ঠিক আছে, পরিবহন খরচ ধরেন 1,000 টাকা, লেবারের খরচ ধরেন আরো 200 টাকা, এটার 5 তলা উঠাইলাম, তাহলে এটার উপরে টোটাল আমার খরচ গেল কত? আমার খরচ গেল হচ্ছে টোটাল 41,200 টাকা। এই জন্য কোনো পণ্য, কোনো পণ্যের উপরে আপনার কত টাকা ব্যয় হয়েছে, এইটা এইটা বের করতে গেলে ওই পণ্যের দাম এবং সাথে আনুষঙ্গিক খরচগুলো যোগ করে আপনাকে কস্ট অফ গুডস সোল্ড বা ওই পণ্যের উপর আপনার টোটাল ব্যয় বের করতে হবে। তাহলে এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। বুঝতে পারছেন? যদি জি। এই খরচগুলো না থাকতো অর্থাৎ তাহলে। অর্থাৎ ভাইয়া, অর্থাৎ আমরা বুঝতে পারছি একটাকে বিক্রয় উপযোগী করতে যত খরচ, হুম, এক্স্যাক্টলি। সেটাই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, মানে ওই পণ্য কিনতে এবং তার পিছনে যতগুলো আমার খরচ যাবে, পুরোটাই হচ্ছে ওই পণ্যের উপর আমার টোটাল ব্যয়। জি। বুঝছেন? বোঝা গেছে বিষয়টা? যেই পণ্য বিক্রি করছি ওই পণ্যের উপরে আমার ব্যয় কত? 10টা পণ্য বিক্রি করছি, এই 10টা পণ্যের উপরে আমার ব্যয় কত? জি, বুঝতে পারছি ভাই। যতটুকু আমি বিক্রি করছি ততটুকুর উপরে আমার ব্যয় কত, আমার কিন্তু টোটাল ব্যয় আমি বলি নাই। আমার ধরেন আমি ইনভেন্টরি কিনলাম হলো 10 লাখ টাকার, এটা হচ্ছে আমার টোটাল ব্যয়। আমি বিক্রি করছি 1 লাখ টাকার, আমি কিন্তু 10 লাখ টাকার খরচ এখানে ইনকর্পোরেট করি না। আমি করছি কি, সেলস করছি 1 লাখ টাকার, ওই 1 লাখ টাকার উপরে আমার প্রপোর্শনেটলি কত টাকা ব্যয় হয়েছে ওইটা। ঠিক আছে, এই জন্য বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, যে প্রোডাক্ট সেল করা হয়েছে তার উপরে আমার ব্যয়।
আর কোনো পণ্যের ক্রয় মূল্য বের করতে গেলে বা পণ্যের খরচ বের করতে হলে ওই পণ্যের ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক যাবতীয় খরচ মিলে হবে ওই পণ্যের উপরে আমার ব্যয়। হিসাবটা ক্লিয়ার? তাহলে কি ভাইয়া ক্লিয়ার ওইটা ক্লিয়ার ভাইয়া। যেটা বের করবো ক্রয় মূল্যটা, সেক্ষেত্রে কি ওইটাও কি কস্ট অফ গুডস সোল্ড হবে না? হ্যাঁ। ক্রয় মূল্যটা যখন আমি বের করব, তখন তার হুম। সাথে আনুষঙ্গিক যা যা আনুষঙ্গিক খরচগুলো যোগ করে আমার বের করতে হবে মোট ক্রয় মূল্য। ঠিক আছে, নাহলে তো আপনার মানে সঠিক হিসাব রক্ষণ হইলো না, কারণ ওই খরচগুলো তো ওইটা যদি না কিনতাম তাহলে এই খরচগুলো তো হইতো না, হইতো। আমি যদি এই ফ্রিজটা না কিনতাম তাহলে ট্রাক এই পিক আপের ভাড়া লাগতো। পিক আপে কি আমি আসবো প্রতিদিন যাব? পিক আপটা কিনছি তো ফ্রিজটা আনার জন্য। ঠিক আছে। ঠিক আছে, সো দেখি আমরা কি হলো। তারপরে যাবতীয় অপারেটিং খরচগুলো বাদ যায়। ঠিক আছে, অপারেটিং খরচ মানে হচ্ছে অফিস খরচ, এক কথা বলতে অফিস খরচ। অফিস খরচ এবং বিক্রয় খরচ। ঠিক আছে, এই খরচগুলো ছিল মানে পণ্য ক্রয় করতে, আর এগুলো হলো ধরেন অফিসে যেই আনুষঙ্গিক অফিসিয়াল খরচ, যেগুলো যেগুলো পণ্য ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড না। ঠিক আছে, অফিস ব্যয়, এগুলো হচ্ছে বাদ যাবে। বাদ যাওয়ার পরে টোটাল ব্যয় আসবে। টোটাল ব্যয় এই, ও আচ্ছা, এই যে সেলস থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব তখন বের হবে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের বাংলা হচ্ছে মোট আয়, মোট লাভ। এটাকে বলা হয় মোট লাভ। ঠিক আছে, মোট লাভ। ওকে। তো মোট লাভ মানে হচ্ছে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেয়া। তারপরে আনুষঙ্গিক অপারেটিং খরচ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো বাদ দেওয়ার পরে বের হবে অপারেটিং প্রফিট। পরিচালন পরিচালন আয় মানে এই এই আয় থেকে, এই যে 5 লাখ, এই 5 লাখ থেকে আমরা এখন যে অপারেটিং, এই যে যে অপারেটিং এক্সপেন্স বের করলাম, এটা বাদ দিলে যেটা বের হবে সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট। তারপরে ডিভিডেন্ড ইনকাম, আদার ইনকাম যদি থাকে, আর এখান থেকে আমরা যদি বাদ দিই যাবতীয় খরচ, আসলে এত বড়টাও দেখানো উচিত না, কারণ আমরা তো এখন ওই জায়গায় যাই নাই। আমি এটা দেখাই, দেখেন এই যে এখানে, এখানে দেখেন সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, এটা হচ্ছে গ্রস প্রফিট মানে মোট আয়। এখান থেকে অপারেটিং এক্সপেন্স, যেগুলো যে অফিসে যে খরচগুলো যায়, স্যালারি, রেন্ট, হ্যাঁ, বিদ্যুৎ বিদ্যুৎ বিল, হাবিজাবি, এগুলো থাকে, এগুলোকে বলা অপারেটিং অপারেটিং এক্সপেন্স মানে ব্যবসা ওভারহেড। প্রতিষ্ঠান, হ্যাঁ, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে গেলে যে খরচগুলো হয়। তো এই খরচটা বাদ দিলে, আমার সব খরচ বাদ দিলে বের হবে নেট ইনকাম মানে নেট আয়। মোট আয় থেকে অন্যান্য অফিস খরচগুলো বাদ দিলে বের হবে নিট আয়, নিট লাভ। ঠিক আছে, মানে যে আয়টা আমার ওভারঅল, দেখেন আমরা ওই যে ব্যাংকে ব্যাংকে আমরা দেখি না, দেখবেন আপনি 31শে ডিসেম্বর পার হইলেই তারা সবাই ব্যাংকগুলো কি পরের দিন একটা ইনকামের দেনা, অপারেটিং প্রফিট দেনা, ব্যাংকের অপারেটিং প্রফিট 2,000 কোটি টাকা জি ভাইয়া দেয়। দেয় ব্যাংকগুলো। দেয় 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 দেয়। কিন্তু পরে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে তখন দেখবেন 2,000 কোটি টাকা হয়ে যায় 400-500 কোটি টাকা, এরকম হয়ে যায় না, কমে যায় না? জি। কারণটা কি? কারণ হচ্ছে ওইখান থেকে তো ধরেন আরো কিছু বাদ যায়, প্রভিশন টভিশন বাদ দিয়ে, ট্যাক্স বাদ দিয়ে, তারপরে ওভারঅল মানে নেট যে প্রফিট থাকে, নেট ইনকাম কমে যায় আর কি। অপারেটিং প্রফিট মানে হচ্ছে জাস্ট খালি ওই যে মানে লাভটা কত হয়েছে প্রথমে লাভ কত সেটা হচ্ছে, নির্ধারণ। হ্যাঁ, ওইটা এটাই দেখায়, বলে না অপারেটিং প্রফিটই ব্যাংকের ওভারঅল প্রফিট না, এর সাথে প্রভিশন এবং ট্যাক্স বাদ দিয়ে যে প্রফিটটা থাকে সেটা হয় বের করতে হয় সেটা হলো নিট নিট একবারে। নেট ইনকাম। ঠিক আছে, সো এই যে এটা হচ্ছে আমি জাস্ট পরিচয় করালাম, এখান থেকে এগুলো থেকে আমরা রেশিও বের করবো। আমি একটা রেশিও দেখাই দিই, আপনারা তারপর ওভারঅল এগুলো করবেন। হ্যাঁ,
হ্যাঁ, রেশিও আমাদের ধরেন তো অনেক দিয়েছেন, যেগুলো আসলে আসবে সেগুলো একটু মার্ক করে দিন, মানে কতগুলো পড়তে হবে আর কি। এই যে এখানে যে করা আছে না, এই যে ফুল এই করা, অ্যাক্সেস। এই যেগুলা দেখেন, আপনারা যদি ওই টেবিলটা, ওই বড় টেবিল না পড়তে চান, এইটা আর হচ্ছে যে প্র্যাকটিসে যে রেশিও গুলো আছে এইগুলো পড়েন, হ্যাঁ, জি। মন থাকবে। জি। এই রেশিওটা আর হচ্ছে প্র্যাকটিস, মানে ওই যে অঙ্ক অঙ্ক যেগুলো অঙ্কের মধ্যে যে রেশিও গুলো চায়, জি। এটা পড়লেই এনাফ, ভাল লাগবে না। সেটাই, কারণ সূত্র মনে রাখা ওটা ইসের ব্যাপার। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, দেখেন সূত্র অনেক সোজা। আমি যদি কারেন্ট লিকুইডিটি রেশিওর আন্ডারে আমার দুইটা রেশিও থাকে, কারেন্ট দুইটা না তিনটা রেশিও থাকে, আমি দুইটা দেখাচ্ছি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমি ওই ওই টেবিলটা থেকে দেখাই। যেমন কারেন্ট রেশিও, আমরা কারেন্ট রেশিও সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটিস। মানে হচ্ছে কারেন্টের কারেন্ট, সাথে কারেন্ট। হ্যাঁ, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি, মানে এটা আমরা উপরে কারেন্ট অ্যাসেটটা দিব আর নিচে কারেন্ট লাইবিলিটি। কারণ কারেন্ট অ্যাসেটে কারা কারা আছে এটা আমার কিন্তু জানতে হবে। ওই যে ওই চারটা পড়বো ভাইয়া। ওই চার্টের মধ্যে যাইতে হবে, কারেন্ট অ্যাসেট আছে, ক্যাশ আছে, ইয়ে অনেক কিছু আছে, তাই না? ঠিক আছে। তো অনেক কিছুই কিন্তু কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে। তো ওইটা আমাদের কিন্তু জানতে হবে, কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, আমি একটা অঙ্ক আগে আপনাদের দেখাই, তাহলে আপনার রেশিও গুলো আপনার আরো ভালো মতো বুঝতে পারবেন, হ্যাঁ। অঙ্ক না দেখাইলে আপনার মানে জিনিসটা বুঝবেন না। যেমন দেখেন, এইভাবে থাকবে অঙ্কটা, আর একটু বড় করতে হবে। হ্যাঁ ভাইয়া, বড় করলে ভালো হয়। দেখেন, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে এখানে, হ্যাঁ, ব্যালেন্স শিট দেওয়া আছে, 2 বছরে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। এখানে এই পর্যন্ত হচ্ছে অ্যাসেট, আর এই পর্যন্ত দেওয়া আছে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি যেহেতু। ওকে, সো বলছে কি, শুরু মাস 2023-এর ইনকাম স্টেটমেন্ট, এটা তো ব্যালেন্স শিট। এখন বলছে ইনকাম স্টেটমেন্টে এই কোম্পানির সেলস দেওয়া আছে 1 লাখ টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 60,000 টাকা, এবং নিট ইনকাম দেওয়া আছে 15,000 টাকা। এটা একটু মনে রাখেন। এখন বলছে কারেন্ট রেশিও, এই রেশিও গুলো বের করতে বলছে। সো আমাদের কারেন্ট রেশিও বের করতে বলছে। কারেন্ট রেশিও সূত্র হচ্ছে উপরে কারেন্ট অ্যাসেট, নিচে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমার উপরে কারেন্ট অ্যাসেটের যোগফলটা লিখতে হবে। কারেন্ট অ্যাসেটের যোগফলটা কি, কারা কারা কারেন্ট অ্যাসেট আমরা দেখি। এখানে আছে ভাইয়া ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। কারা কারা কারেন্ট অ্যাসেট আছে, ক্যাশ আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইনভেন্টরি আছে। এই তিনটা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট, বাকিগুলো কিন্তু আমার কি, ল্যান্ডের মিনিং হচ্ছে লং টার্ম অ্যাসেট। ঠিক আছে, তাহলে কারেন্ট অ্যাসেটের তিনটা যোগফল কত, যোগ করেন 10, 31,200 সামথিং কত হয় কারেন্ট অ্যাসেট, পঁয়ত্রিশ তাহলে যোগ হাজার করেন। পাঁচশো হ্যাঁ, ক্যালকুলেটরের সাথে রেখেন 35,500। এরপরে কারেন্ট লাইবিলিটিস হচ্ছে নিচে। এখন কারেন্ট লাইবিলিটিস কে কে আছে, অ্যাকাউন্টস অ্যাকাউন্টস পেয়েবেল, পেয়েবল। আর কিছু আছে। এগুলো তো মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে মালিকের মূলধন, এটা না। তাহলে শুধু অ্যাকাউন্টস পেয়েবেল আছে, তাহলে 12,370, ঠিক আছে। ভাগ করেন কত হয়, 35,000, টু পয়েন্ট টু পয়েন্ট এইট টু টু পয়েন্ট পয়েন্ট এইট এইট সেভেন ধরা যায়। এইট সেভেন আর এখানে ইস টু 1 দিয়ে দেবেন, পরেরটা ইস টু 1 হবে অলওয়েজ, হ্যাঁ। ও আচ্ছা তার আচ্ছা। মানে হচ্ছে একটা 1 টাকা কারেন্ট লাইবিলিটির বিপক্ষে 2 টাকা 87 পয়সা কারেন্ট অ্যাসেট রয়েছে এই কোম্পানির। ভাইয়া এখানে একটু ইন্টারাপ্ট করি, কমন স্টক এটা এটা লাইবিলিটি কেমন হলো ভাইয়া? লাইবিলিটির তো না,
এই লাইবিলিটি দুটো না, হচ্ছে এটা মনে হয় মালিকানা, মালিকের মূলধন, মালিকানা ওনার সত্ত্ব, ওনার্স মালিকানা সত্ত্ব। ইকুইটি। আচ্ছা আচ্ছা। এটা লাইবিলিটি না। যাই হোক, ওই যে লাইবিলিটি পাশে আসছে তো এই জন্য। ঠিক আছে। ভাইয়া এখানে ইস টু ওয়ান কেন দিব? ইস টু ওয়ান হচ্ছে মানে রেশিও। দুইটার মধ্যে তুলনা করার জন্য। মানে ইস টু ওয়ান মানে হচ্ছে এটা যদি 2.87 হয়, পরেরটা ওয়ান, এটা বাই ডিফল্ট এটা দিতে হবে, হ্যাঁ। কারণ ক্যালকুলেটারে তো আপনার একটা ভ্যালু আসবে, পরেরটা তো আসবে না। আমি ভাগ করতেছি দুইটা, তাই না, রিলেশনশিপ দেখাচ্ছি কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি। তো আমি যে ভাগ দিলাম কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি দিয়ে, এইটা বেরিয়েছে যে কারেন্ট অ্যাসেটকে লাইবিলিটিতে ভাগ দিলে 2.87, তো এটা যদি 2.87 হয়, এটা হবে ওয়ান। এটা বাই ডিফল্ট পরেরটা ওয়ান ধরতে হবে, হ্যাঁ। হ্যাঁ, তার ওখানে মানে যে পার্সেন্টেজ দিয়ে রাখছেন, এই যে যেমন না, কারেন্ট এখানে রেশিও যেটা এই দেখি, না, কারেন্ট রেশিওতে তো পার্সেন্টেজ হবে না তো। পার্সেন্টেজ দিয়ে রাখছেন যে আপনার সলিউশন, কোথায়? সলিউশনে যেটা যে আপনার 7 নম্বর পেজে। ও, এটা এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, পার্সেন্টেজ হবে না, এটা ভুল হয়েছে। এটা পার্সেন্টেজটা কেটে দিন তো, এটা পার্সেন্টেজ হবে না, এটা মিস্টেকেনলি হয়ে গেছে, এটা পার্সেন্টেজ হবে না, ঠিক আছে, পার্সেন্টেজ কেটে দিন। যাক, থ্যাংক ইউ, এটা ইয়ে করার জন্য। এটা হবে না, পার্সেন্টেজ বাদ। ওকে, পার্সেন্টেজ হবে না এখানে। বোঝা গেছে বিষয়টা? জি ম্যাম। কারো কোনো কোশ্চেন আছে কি? ওই যে আপুটা জিজ্ঞেস করছিল যে কেন ওয়ান হবে, মানে এখানে কারেন্ট রেশিওতে হচ্ছে কোম্পানির সক্ষমতা বোঝায়, যে 1 টাকা লাইবিলিটির এগেনস্ট 2.87 আছে অ্যাসেট। কারেন্ট অ্যাসেট, কারেন্ট যে কারেন্ট রেশিও দিয়ে হচ্ছে কোম্পানির সক্ষমতা বোঝায়। ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলে অন্যদের জন্য সুবিধা হতো। কারেন্ট অ্যাসেট দিয়ে আমার কি বোঝাচ্ছে, ধরেন আমার যে লাইবিলিটি গুলো, আমার কারেন্ট লাইবিলিটি মানে কি, যে লাইবিলিটি গুলো আমাকে 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। এখন আমার এমন সম্পদ থাকতে হবে, যেই সম্পদ, যেই সম্পদকে আমি মানে কারেন্ট লাইবিলিটিতে 1 বছরে পরিশোধ করতে হবে। তো আমার এমন সম্পদ থাকতে হবে যেগুলোকে আমি 1 বছরের মধ্যে ক্যাশে রূপান্তর করতে পারবো, যাতে আমি এই 1 বছরের কম মেয়াদি লাইবিলিটি শোধ দিতে পারবো। এটা আমার একটা সক্ষমতা। শর্ট টার্ম লাইবিলিটি পরিশোধের ক্ষমতাটাই হচ্ছে কারেন্ট রেশিওর মাধ্যমে জানা যায়। ঠিক আছে। সো আমার যদি 2.87 হয়, তার মানে আমার কাছে 1 টাকা কারেন্ট লাইবিলিটি এগেন্স্টে 2 টাকা 87 পয়সা কারেন্ট অ্যাসেট আছে, তার মানে আমি খুবই ভালো পজিশনে আছি। ঠিক আছে, আমার লাইবিলিটি শোধ দিতে কোনো ব্যাপারই না। অ্যাসিড টেস্ট রেশিও, এটার আরেক নাম হচ্ছে কুইক রেশিও। এটার আরেক নাম হচ্ছে কি, কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও, হ্যাঁ। এটার সূত্র হচ্ছে উপরে কুইক অ্যাসেট, কুইক অ্যাসেট, আর নিচে হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। কুইক অ্যাসেটের সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে জাস্ট ওই যে মজুদ পণ্যটা আছে না, এটা বাদ দিয়ে দিতে হবে, ইনভেন্টরি। কিন্তু ভাই ইনভেন্টরি, এর আগে কিন্তু আমি ইনভেন্টরি এসে দেখিয়েছি, কারেন্ট অ্যাসেটে দেখিয়েছি। হ্যাঁ, কারেন্ট অ্যাসেটে আমাদের ইনভেন্টরি যদি, ইনভেন্টরি তো কারেন্ট অ্যাসেটের মধ্যে আসবে, কিন্তু কুইক অ্যাসেটের মধ্যে, কুইক অ্যাসেট মানে হচ্ছে যেটা মানে মোস্ট লিকুইড আর কি, অ্যাবসলিউট ক্যাশ যেগুলো আর কি। অ্যাবসলিউট ক্যাশ, যেগুলো মানে খুবই লিকুইড, মানে যেগুলোকে, কারণ ইনভেন্টরি যেটা মজুদ পণ্য, এটা কেন কুইক অ্যাসেটের মধ্যে আসবে না? কারণ কারণ না, ইনভেন্টরি তো আমার বিক্রি করতে হবে, তাই না, বিক্রি আমার হাতে নাই। গ্রাহক যদি না কিনে, আমি তো বিক্রি করতে পারবো না, বিক্রি করতে গেলে বাকি তো বিক্রয় হয়ে যেতে পারে। তো এই জন্য কারেন্ট অ্যাসেট থেকে এই ইনভেন্টরি যদি থাকে, ওইটা বাদ দিয়ে দিতে হবে কুইক অ্যাসেট করতে গেলে, আর না থাকলে যা আছে কারেন্ট অ্যাসেট ওইটাই হবে। এখানে কি ইনভেন্টরি আমরা যোগ দিছিলাম? হ্যাঁ, যোগ দিছিলাম, তার মানে কারেন্ট অ্যাসেট বেড়েছিল কত ওই সময়, 37,000, 35,500 না, এরকম বেড়েছিল মনে হয়, না? তো কুইক অ্যাসেট বের করতে গেলে এই 35,500 থেকে আমার ইনভেন্টরি কত, 10,000, এটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমার কুইক অ্যাসেট বের হবে। আর কারেন্ট লাইবিলিটিতে তো শুধু ওই যে 12,370, যেটা
অ্যাকাউন্টস পেয়েবল যেটা ছিল, তাহলে উপর হচ্ছে 25,500 আর নিচে হচ্ছে 12,370। কত হয় আমরা দেখি এখানে 2:03:1, ঠিক আছে। তার মানে 1 টাকা কারেন্ট লাইবিলিটির এগেনস্টে 2 টাকার বেশি আমার আছে, মানে 2 টাকার বেশি আমার কুইক অ্যাসেট আছে, যেগুলোকে আমি দ্রুত পরিশোধ করতে পারবো। এটা ভাইয়া কি আর বুঝছেন আপনি? হ্যাঁ বুঝছি ভাই। আর অঙ্ক করার সময় কি সূত্রগুলো সলিউশনে লিখতে লিখে হবে, দিতে হবে জি জি নাকি? লিখতে হবে, এক্স্যাক্টলি লিখতে হবে, এটা আপনার পরীক্ষার সময় লিখতে হবে, হ্যাঁ ও, লিখতে হবে, এগুলো নাম নাম দিয়ে লিখতে হবে। এই যে আমাদের এখানে সূত্র, আমরা এই দুইটা এই দুইটাই পড়লাম, এই যে কারেন্ট রেশিও, কুইক রেশিও, ঠিক আছে। এখানে এই যে করে দিছি, ওকে। আর ওয়ার্কিং ক্যাপিটাল যদি বের করতে বলে, ওয়ার্কিং ক্যাপিটাল মানে হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। দ্যাট মিনস আপনাদেরকে সূত্র মুখস্থ করতে হবে, হ্যাঁ মুখস্থ করতে হবে সূত্রগুলো, এবং সেই সূত্রের মধ্যে কোন কোন আইটেম গুলো যাবে সেটা কিন্তু আমাদের এই যে ওই উপরে যে টেবিল বা নিচে যে টেবিল দিছিলাম এই টেবিলের মধ্যে কিন্তু আছে, কোনগুলো কারেন্ট অ্যাসেট লাইবিলিটি। তার মানে এই দুইটা টেবিল সিনক্রোনাইজ করে আপনাদের শিখতে হবে। তার মানে ভাই অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্স এগুলো সম্পর্কে কনসেপ্ট এক্স্যাক্টলি, ক্লিয়ার থাকতে হবে। যা যা ধারণা থাকতে হবে সেগুলো কিন্তু শীটের মধ্যে দিয়ে দিয়েছি আমি মোটামুটি, হ্যাঁ। জি জি বইতে জি। কিন্তু এভাবে সাজানো পাবেন না, হুম, বইতে কিন্তু নাই কিন্তু। এই জন্য ওই বই পড়ে কিন্তু যারা নন কমার্স তারা জীবনও শিখতে পারবেন না। এবং যারা অ্যাকাউন্টিং শিট কিনতেছে বাইরে থেকে, অনেকেই অ্যাকাউন্টিং শিট মানে অনেকেই কিনতেছে, সবারই আমি সাজেস্ট করছি যে আপনার রেকর্ড ক্লাসটা নেন। কারণ শুধু শিট নিয়ে কি শেখা যাবে অ্যাকাউন্টিং বলেন? তাও না একটু সমস্যা হয়ে যায় এইভাবে নাই কোথাও নাই। হ্যাঁ, এখন অনেকে বলে ভাই হার্ড কপি কেন সেল করে না, হার্ড কপি সেল করে আপনি রেকর্ড ক্লাস করবেন, ঠিক আছে। তাহলে এই দুইটা মোটামুটি আমাদের হয়ে গেল। রিসিভেবল টার্নওভার, হ্যাঁ কিছু আছে টার্নওভার জাতীয়, হ্যাঁ টার্নওভার, এই জাতীয় রেশিও গুলো আমাদের একটু শিখতে হবে। যে টার্নওভার মানে হচ্ছে, মানে এগুলো হচ্ছে কি এক একটা আবর্তন করা, আবর্তন মানে ধরেন আপনি এই যে প্রতি বছর আপনি প্রতি মাসে আপনি সেল করতেছেন, আপনার সেল করতেছেন, আবার ইনভেন্টরি কিনতেছেন, আবার সেল করতেছেন, আবার ইনভেন্টরি কিনতেছেন, মানে মাল বেচলেই তো আবার আপনি মজুত করবেন, তাই না? তো একটা প্রতিষ্ঠানকে জাজ করার সময় দেখে যে এর মজুত পণ্যটা কতবার এই সেলসে কনভার্ট হচ্ছে, বা রিসিভেবল টার্নওভার মানে এর কালেকশন ক্ষমতাটা কিরকম, যে কতদিন যাবত একটা দেনাদার, হ্যাঁ টাকা পরিশোধ করতেছে না। তো এই জাতীয় টার্নওভার জাতীয় যে রেশিওগুলো থাকবে এগুলোকে টাইমসে প্রকাশ করতে হবে, টাইমসে মানে এতবার, ঠিক আছে। যদি এই যে রিসিভেবল টার্নওভার করি, রিসিভেবল টার্নওভারের মিনিংটা কি? মিনিং হচ্ছে যে যে মানে আমি দেনাদারের কাছে যে ধারে মাল বিক্রয় করেছি সেটা কতদিন যাবত ধার হিসাবে পড়ে থাকে, তাই দেনাদার মানে যে ধারে মাল বিক্রি করতেছি, তো ওই যে দেনাদার কতদিন যাবত আমাকে, বছরে কতদিন যাবত তার কাছে আমার পাওনাটা পড়ে থাকতেছে। এটার সূত্র হচ্ছে যে আপনার এভারেজ রিসিভেবল এভারেজ রিসিভেবল এভারেজ রিসিভেবল ডিভাইড বাই ক্রেডিট সেলস
শেফা 10,000 average receivable divided by credit sales. Average receivable divided by credit sales into 365. এটা হচ্ছে আমাদের সূত্র। যেমন আমরা এখানে দেখি টার্নওভার জাতীয় যেগুলা, টার্নওভার, হ্যাঁ, অ্যাক্টিভিটি রেশিও বলে এটাকে। অ্যাক্টিভিটি রেশিও মানে আমার কালেকশন ক্ষমতাটা কিরকম। রিসিভেবল ইন ডেইজ, অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইড বাই সেলস ইন্টু 365। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবলস ইন ডেইজ, এটা আমরা বের করব। তাহলে আমরা এই রিসিভেবল ইন ডেইজ এর ইয়ে বের করি। আমরা প্রথমে অ্যাকাউন্টস রিসিভেবলটা উপরে লিখি। দের এই এভারেজ রিসিভেবল কিভাবে বের করবো আমরা? এভারেজ, এখানে 2টা সাল দেয়া আছে তো, ওই 2টাকে যোগ করে ভাগ দিতে হবে। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এই 2টাকে যোগ করে ভাগ দিলে বের হয়ে যাবে, এভারেজ রিসিভেবল বের হয়ে যাবে। যোগ করে ভাগ দিলে কত বের হয় আমরা ওটা দেখি এখানে। হ্যাঁ, হয় কত? আচ্ছা, একটু ভেঙে ভেঙে করছে, হ্যাঁ আমি একবারে করতেছি। এটা এটা ইগনোর করেন। আমি যে এভারেজ রিসিভেবল ডিভাইড বাই ক্রেডিট সেল, হ্যাঁ, এভারেজ রিসিভেবল হয় 22,300। আর ক্রেডিট সেলস তো ক্রেডিট উল্লেখ নাই, সেলসই লেখা আছে, ওইটা হচ্ছে 1,00,000 টাকা। 1,00,000 টাকা সেলস হচ্ছে 1,00,000 টাকা। 22,300 তো কিছু নাই। হুম, এটা হচ্ছে এভারেজ রিসিভেবল আপু। এটা এই যে এই দুইটা দিয়ে 2 দিয়ে ভাগ, তাহলে এভারেজ বের হবে আমাদের। এই যে গত বছরের রিসিভেবল এবং এই বছরের রিসিভেবল, দুইটাকে যোগ দিয়ে 2 ভাগ করলে এভারেজ রিসিভেবল হবে। বের হবে না 22,300? তাহলে আমাদের সূত্র এইটাই, এভারেজ রিসিভেবল ডিভাইড বাই ক্রেডিট সেলস। বুঝছেন? কত বের হয় সূত্রটা দেখেন তো। কোথায়? এটা দেখতে, সূত্রটা দেখতে পাচ্ছি না। সূত্র এই যে সূত্র, এভারেজ রিসিভেবল ডিভাইড বাই ক্রেডিট সেলস। না, এই যে আমাদের আমরা এই উপরে শীটের, না এটা শীটে, আপনার এই যে শীটের উপরে, এই যে এখানে, এই যে অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে, জি ভাইয়া, বুঝতে পারছি আমি। অ্যাক্টিভিটি রেশিওটার প্রথমটা দেখেন, এভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস ইন্টু 365। আমি কোন শীট নিলাম? পেজ নাম্বার হচ্ছে এটা 5 নাম্বার পেজ। রিসিভেবলস ইন হ্যাঁ ডেইজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি ভাই, পেয়েছি পেয়েছি। এভারেজ রিসিভেবল। রিসিভেবল, হ্যাঁ অ্যাকাউন্ট রিসিভেবল মানে এভারেজ রিসিভেবল হবে এটা, ডিভাইড বাই সেলস। হ্যাঁ, ওকে। তাহলে আমরা রিসিভেবল এভারেজ পাইছিলাম কত, 22,500 না কত জানি পাইলাম। হ্যাঁ, এভারেজ লিখে নেওয়া ভালো, নাহলে আমরা 22,300। হ্যাঁ, এভারেজ কেন এখানে করতেছি না, কারণ এটা তো সিঙ্গেল ইয়ারে থাকলে এরকম হবে। ওকে, আর যদি 2টা ইয়ারে থাকে তখন আমরা এভারেজ করব। এখন পরীক্ষা কোনটা আসে তো জানি না। যদি 2টা সাল আসে তাহলে এভারেজ করতে হবে। হ্যাঁ, এভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস। তাহলে এভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস করলে আসে আমাদের 81 দশমিক, এখানে ভেঙে ভেঙে আছে তো, আপনি একবারে করতে পারেন। এভারেজ রিসিভেবল ডিভাইড বাই সেলস ইন্টু 365, এটা এটা সলভ করেন দেখবেন একবারে এই যে 81,47 বের হয়ে যাবে। তখন আবার যে থ্রি কেন সিক্সটি ভুল ফাইভ করলাম ভাইয়া? হ্যাঁ, 365 দিয়ে গুণ করলাম কেন? কারণ বছরে কয়বার এটা বের করার জন্য। ও আচ্ছা। ঠিক আর আছে, ওইখানে নর্মালি 360 ডেজ ধরি না। 365, 365 ধরবেন। তাহলে 81,47 দিন। তার মানে হচ্ছে একজন দেনাদারের কাছে আপনার বাকি টাকা পড়ে থাকে 81 দিন। বুঝছেন? 81 দিন পরে টাকা দেয়। ওকে,
দেন আমরা বের করি এই যে ইনভেন্টরি টার্নওভার, এগুলো দুটোটাই হচ্ছে টার্নওভার রেশিও। এগুলো সবগুলোকে টাইমস দিয়ে প্রকাশ হতে হয়। ইনভেন্টরি টার্নওভার মানে হচ্ছে সেলসটা কতবার, মানে আমার মজুত পণ্য কতবার সেলসে কনভার্ট হচ্ছে বছরে, মজুত পণ্য কতবার সেলসে কনভার্ট হচ্ছে। এখানে অ্যাভারেজ ইনভেন্টরি আমরা লিখবো যে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। এটা সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, সরি আমরা এইভাবে না লিখে আমরা একবার ওই যে আমাদের মূল সূত্র যেটা, যে অ্যাভারেজ ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড ইন্টু 365, এভাবে একবারে লিখে দিই। ঠিক আছে, তাহলে আমাদের একবারে বেড়ে যাবে। অ্যাভারেজ ইনভেন্টরি বের করেন। এই যে ইনভেন্টরি আছে 17,000 টাকা, এটার ইকুয়াল কত হয় 8,500। 8,500কে কস্ট অফ গুডস সোল্ড এই যে 60,000 টাকা দেওয়া আছে নিচে, এটা ভাগ দিয়ে দিলেই আর 365 দিয়ে গুণ দিলেই বের হয়ে যাবে। এখানে ভেঙে করছে তো আমি একবারে করে দিলাম, আপনারা এই যে এই সূত্রটাই ইউজ করবেন। এই যে এই যে ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। আর যদি 2 বছর থাকে তাহলে এখানে অ্যাভারেজ হবে, অ্যাভারেজ ইনভেন্টরি। মানে পরীক্ষায় যদি 2টা সাল দেয়া থাকে এবং আপনাকে একটা সাল বের করতে বলে, তখন আপনি অ্যাভারেজ করে নেবেন। ঠিক আছে, আমরা এখানেও কিন্তু এই যে উল্লেখ করে দিয়েছিলাম, হ্যাঁ এই যে এখানে এই যে দেখেন এই যে ইনভেন্টরি টার্নওভার রেশিও, এভারেজ ইনভেন্টরি। ওকে, তাহলে এটা এভাবে সলভ করলে আমাদের একটা ইয়ে বের হবে। আর প্রফিটেবিলিটি রেশিও, যেগুলো আপনার নেট ইনকাম নিয়ে যেগুলো করা হয় তাদেরকে বলা হয় প্রফিটেবিলিটি রেশিও। সেগুলো সাধারণত এইভাবে থাকে, রিটার্ন অন অ্যাসেট, হ্যাঁ এইভাবে থাকে। এই যে প্রফিট মার্জিন, এটা কি, উপর হচ্ছে নেট প্রফিট, মানে সেলস এর উপরে কত টাকা কত পার্সেন্ট প্রফিট করে, নেট প্রফিট ডিভাইড বাই সেলস ইন্টু 100। 100 হচ্ছে পার্সেন্টেজ বের করার জন্য। নেট প্রফিট দেওয়া আছে 15,000 টাকা, আর সেলস নিচে দেওয়া আছে 1,00,000 টাকা, ইন্টু 100, তাহলে 15% লাভ করে, তাই না? 15% প্রফিট করে। অ্যাসেট টার্নওভার, এটা সূত্র কি, অ্যাসেট টার্ন হচ্ছে উপরে সেলস, নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। মানে আমার সেলসটা অ্যাসেটের কত গুণ, আমার সেলসটা অ্যাসেটের কত গুণ, উপরে সেলস, সেলস হচ্ছে 1,00,000, আর নিচে টোটাল অ্যাসেট হচ্ছে এই যে 1,10,500। তাহলে আমার এখানেও বের হবে টাইমস, টার্ন ওভার যেটা লেখা থাকবে সেগুলো টাইমস বের হবে। টার্নওভারটা থেকে টাইমস। টার্ন ওভার মানে হচ্ছে কতবার, এই জন্য টাইমস লেখা হয় এটা। তারপর রিটার্ন অন অ্যাসেট আর রিটার্ন প্রফিট, এগুলোর ক্ষেত্রে প্রফিট মানে নেট ইনকামটা আনতে হবে, মানে সেলস এর কত পার্সেন্ট লাভ হলো, এটা হচ্ছে নেট ইনকাম ডিভাইড বাই টোটাল সেলস, সরি টোটাল অ্যাসেটস ইন্টু 100, মানে অ্যাসেটের উপরে কত পার্সেন্টেজ লাভ। তারপরে রিটার্ন অন স্টক হোল্ডার্স ইকুইটি, ইকুইটির উপর কত লাভ, নেট ইনকাম ডিভাইড বাই ইকুইটি। মালিকের ইকুইটি কোনগুলো এখানে দেখেন তো, কোনটা কোনটা মালিকের ইকুইটি, এই যে কমন স্টক, তারপর কমন আর্নিং। স্টক আর রিটেইন আর্নিংস, এই দুইটা যোগ করে নিচে বসাই দিবেন। হ্যাঁ, ডেট টু টোটাল অ্যাসেট রেশিও, মানে টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট লাইবিলিটি মানে ডেট, তাহলে উপরে হবে ডেট, নিচে হবে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট হচ্ছে কত, 1,10,500, আর ডেট, ডেট ছিল শুধুমাত্র অ্যাকাউন্টস পেয়েবেল মানে 12,300, উপরে 12,300 লিখে দিবেন। তাহলে এই যে রেশিও যেগুলো লেখা থাকবে সেগুলো ইস্টু দিতে হবে, হ্যাঁ এভাবে ইস্টু দিয়ে প্রকাশ করতে হবে। সো এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর সবকিছু সূত্রের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, টেস্ট রেশিওটা কি হবে? কি
অ্যাসিড টেস্ট রেশিও। উপরে ডেট, নিচে হচ্ছে অ্যাসেট, টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট আমরা পাইলাম, এই যে এটা টোটাল অ্যাসেট, এটা হচ্ছে টোটাল অ্যাসেট। আর ডেট হচ্ছে এনে একটা লাইবিলিটি, মানে ডেট মানে লাইবিলিটি, দায়। দায় হচ্ছে একটা আছে, বাকি দুটো ওনার সিকিউরিটি, ও দুটো দায় না। ঠিক ভাইয়া আছে তো, যেগুলো রেশিও লেখা থাকবে আমরা ওগুলোর পরে এক দিয়ে দেবো, তাই তো? ইস টু করে করতে হবে। আর টার্ন ওভার যেগুলো, সেগুলোকে টাইমস দিয়ে করতে হবে এবং 365 দিয়ে গুণ। আর মার্জিন যেগুলো, মার্জিন বা রিটার্ন, মার্জিন এগুলো থাকবে, সেগুলোকে নেট ইনকাম এনে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে। আচ্ছা, এখানে সো হচ্ছে হ্যাঁ, এখানে অ্যাসেট টার্নওভার আর রিটার্ন অন অ্যাসেট এই দুইটার সূত্র কি একই হবে? না লাইক না 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 না, অ্যাসেট টার্নওভারে হচ্ছে টার্নওভারটা সেলস হচ্ছে ডিভাইডেড টোটাল অ্যাসেট হবে, আর হচ্ছে উপর রিটার্ন হচ্ছে সেলস, অ্যাসেট টার্ন ওভার, উপর হচ্ছে সেলস, নিচে হচ্ছে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেট। কিন্তু জি। মানে সেলসটা টোটাল অ্যাসেটের কত গুণ। আর রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন বলতেই, মার্জিন বলতেই নেট ইনকামকে বোঝায়। উপরে নেট ইনকাম ডিভাইড বাই টোটাল অ্যাসেটস। ইন্টু 100। না না, এটা তো হ্যাঁ, এটা ইন্টু 100। নেট ইনকাম আসলে, ইনকাম আসলে 100% করতেই হবে। ওকে। ইনকাম সবসময় কিভাবে করতে হয়, পার্সেন্টেজে করতে হয়, কত পার্সেন্ট লাভ হইলো, কত পার্সেন্ট রিটার্ন হইলো, কত পার্সেন্ট মার্জিন হইলো। ঠিক আছে, এইভাবে প্রকাশ আর করতে হয়। রেশিওটা থাকলে ভাই কি হবে যেন বললেন? রেশিও থাকলে ইস টু করতে হবে। সো এইভাবে দেখেন, আপনারা যদি অঙ্ক বুঝেন তাহলে এই রেশিও গুলো কিন্তু সহজ। হ্যাঁ, এই যে, এই যে প্রফিটেবিলিটি রেশিও, গ্রস প্রফিট মার্জিন মানে হচ্ছে সেলসে, গ্রস প্রফিট সেলসের কত পার্সেন্ট, নেট প্রফিট মার্জিন, নেট প্রফিট সেলসের কত পার্সেন্ট, রিটার্ন অন অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেটের উপরে কত পার্সেন্টেজ নেট প্রফিট হইলো, রিটার্ন অন ইকুইটি, ইকুইটির উপরে কত পার্সেন্টেজ লাভ হইলো, ডিভিডেন্ড পে আউট রেট। এটা কষ্ট লাগলে এখন এটা আচ্ছা, ডিভিডেন্ড পে আউট রেট, উপরে ডিভিডেন্ড, নিচে হচ্ছে নেট প্রফিট, নেট প্রফিটের কত পার্সেন্টেজ আপনি ডিভিডেন্ড দিলেন শেয়ার হোল্ডারদের। ঠিক আছে, এটা না পারলে নাই, নেট প্রফিটের কত পার্সেন্ট আপনি ডিভিডেন্ড দিলেন। তারপরে গ্রোথ রেশিও, এটা এটা সম্ভাবনা কম। ঠিক আছে, এটা দেখেন, এখান থেকে এই যে এটা পড়বেন, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, ইবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। হ্যাঁ, এটা হচ্ছে অপারেটিং প্রফিট, এক কথায় বলতে অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট, আর্নিং তাই বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস। এটার উপর আরো একটা ক্লাস নিলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, একটা একটা ক্লাস ক্লাসে হবে, একটা ক্লাস হবে শনিবারে, একটা ক্লাস হবে শুক্রবার শনিবারে। শনিবার তো না ভাই, শুক্রবার রাতে। হ্যাঁ, আপনার কইছিলেন না তখন। আমি এইমাত্র অফিস থেকে এসে জয়েন করলাম। বাংলাদেশ ব্যাংকের অডিট চলতেছে তো, ও, কোন ব্রাঞ্চে আপনি? হেড অফিসে, প্রাইম ব্যাংকে। হেড অফিস তো ইসে মতিঝিল, না, গুলশানে। গুলশানে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি আবার বললাম যে গেল কই। এইমাত্র আসলাম, অডিট তো বুঝে নেই। হম, অডিট অবজারভেশন খাইয়ে আইছেন এখন না। চলতেছে আর কি। আচ্ছা, নেট প্রফিট আর নিচে হচ্ছে টোটাল ইন্টারেস্ট। হ্যাঁ, এটা ইন্টারেস্ট কভারেজ রেশিও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। ঠিক আছে, নেট প্রফিট, নেট ইন্টারেস্ট কভারেজ রেশিও মানে আপনার যে ইনকাম আছে অপারেটিং প্রফিট, সেটা দিয়ে ইন্টারেস্ট সার্ভ করতে পারবেন কিনা। ঠিক আছে, এটা যদি একের কম হয়, তার মানে আপনার ইনকাম দিয়ে আপনি লোনের সুদ কভার করতে পারবেন না। ওকে। ভাই ইবিটটা আসলে বুঝিনি, আমি অবশ্য মাত্র জয়েন করছি। এর আগে পড়াইছি কিনা জানি আর না। একটা ক্লাস হবে এটার উপরে। হ্যাঁ, আমি রেশিও গুলো নিয়ে একটু ডিসকাস করতেছি। এখান থেকে তো অঙ্ক মাস্ট আসবো। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভিটি রেশিও, রিসিভেবল ইন ডেইজ, অ্যাকাউন্টস রিসিভেবল, এরা যদি 2টা সাল থাকে তাহলে এভারেজ করতে হবে। ঠিক আছে, এভারেজ মানে হচ্ছে গত বছরটা এই বছরটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ, অ্যাকাউন্টস রিসিভেবল ডিভাইড বাই সেলস ইন্টু 365। এই যেখানে এটা দ্বারা কি বোঝায় এগুলো করে নিন। তারপর পেয়েবল ইন ডেইজ, মানে এটা ছিল আপনার পাওনাটা মানুষের কাছে কতদিন পড়ে থাকে, আর এটা হচ্ছে অন্য মানুষের পাওনা আপনার কাছে কতদিন
থাকে, ঠিক আছে? অ্যাকাউন্টস পেয়েবল ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। ওকে, অ্যাকাউন্টস পেয়েবল ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড। এটা কস্ট অফ গুডস সোল্ড তো হচ্ছে আপনি কত দিয়ে কিনছেন ওইটা, তাই না? পেয়েবল তো কেনার সাথে রিলেটেড, আর রিসিভেবল তো সেলস বিক্রয়ের সাথে রিলেটেড। দেন আছে ইনভেন্টরি ইন ডেইস। আচ্ছা সুমন ভাই, এখানে কি সবগুলো সূত্র মুখস্থ করতে হবে? মানে মনেই তো থাকতেছে না। এখানে বেশি নাই কিন্তু 12-13টার মতো আছে। বেশি না, কি যে 12টা 13টা বেশি না। হ্যাঁ, আচ্ছা, 12-13টা। আপনি বললাম তো, আপনি যদি রেশিও বুঝেন, হ্যাঁ। আপনি এটা বাদ দেন, এই যে গ্রোথ রেশিওটা বাদ দেন, এটা বাদ ও, দেন, সমস্যা এটা নেই। এটা আচ্ছা আচ্ছা। আর ওটা বাদ দিয়ে দেন, ওইটা বাদ দেন। আর নিচে এই যে ডেট সার্ভিস কভারেজ রেশিও বাদ দেন, এই যে এটা লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা বাদ দিলাম। ঠিক আর আছে, কোনটা কোনটা তারপর ভাইয়া বাদ দেখেন, দিব? হ্যাঁ, ডেপটা বাদ দিব। হ্যাঁ, ইনভেন্টরি ইন ডেইস, ইনভেন্টরি ইন ডেইস, ইনভেন্টরি ডিভাইড বাই কস্ট অফ গুডস। হ্যাঁ, সেলস টু টোটাল অ্যাসেট, সেলস ডিভাইড টোটাল অ্যাসেট। আপনাকে সূত্রই বলে দিচ্ছে আপনার কি কি এনে দিতে হবে। ভাই আপনি বেসিক্যালি যেগুলি অঙ্কে আসে মানে চায় ওগুলিই দেন না। ওইগুলোই তো এখানে থাকে। অনেকগুলি দেখতেছি। আরে ভাই, এগুলো সবই তো থাকে। কয়টা, আমি এটারে যদি আরো ছোট করে দিতাম অল্প জায়গার মধ্যে হয়ে যেত। মানে এটা একটু সুন্দর করে দিছি তো, এই জন্য মনে হইতেছে অনেকগুলো। এনে সূত্র এনে এখানে খুব কমই আছে, আপনি বইতে দেখেন অনেকগুলো আছে বইতে। এই দেখেন, সেলস টু টোটাল অ্যাসেট বলছে তো, সেলস এবং টোটাল অ্যাসেট দুইটা দিবেন। হ্যাঁ, এখানে ভাইয়া রিটার্ন অন অ্যাসেট। তো হ্যাঁ, হলো, পার্সেন্টেজ হলো না, আবার 365 হতে হলো না, এটা কেন এটা হলো? জি, রিটার্ন হ্যাঁ, যেগুলা, এগুলা সবই তো পার্সেন্টেজে হয়। তাহলে ইন্টু 100 দেন নাই তো। আচ্ছা, সেলস টু টোটাল অ্যাসেট এটা হবে রেশিও, এটা হবে ইস্টুতে। সরি, এটা হবে, সরি, এটা সেলস টু টোটাল অ্যাসেট। হ্যাঁ, এটা হবে ইস্টুতে। ওকে, আর এটা হবে পার্সেন্টেজে। ইনকাম রিটার্ন যেগুলো থাকলো সব পার্সেন্টেজে। সেলস টু রিটার্ন টোটাল অ্যাসেট ইস্টুতে হবে। ভাই রেশিও কি চার ধরনের, মানে লিকুইডিটি রেশিও, গ্রোথ রেশিও, হুম কাভারেজ হুম, রেশিও আর অ্যাক্টিভিটি রেশিও জি জি আর জি, লেভারেজ রেশিও, মানে পাঁচ ধরনের। 5 ধরনের, হ্যাঁ। কিন্তু ভাই ওই যে এখানে দেখতেছি যে কাভারেজ রেশিওর নিচে যে দুইটা সেলস টু টোটাল অ্যাসেট আর রিটার্ন অন অ্যাসেট, এটার পারপাস তো লেখেন নেই ভাই। তারপরে ও, যে কভারেজে, কভারেজে জি জি জি, এটা হ্যাঁ 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 হ্যাঁ, কভারেজের নিচে 4 আর 5, নিচে এই যে 4, এই যে 4-5, এই যে এই দুইটা, এই দুইটা, হ্যাঁ 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 হ্যাঁ, এই দুইটা আমি বলে দিচ্ছি আপনার। সেলস টু টোটাল অ্যাসেট মানে হচ্ছে এই টোটাল অ্যাসেটের কত গুণ সেলস, সেলস টোটাল অ্যাসেটের কত টাইমস। ঠিক আছে, এত টাইমস দিয়ে প্রকাশ করবেন, এটা টাইমস। টাইমস হবে। আচ্ছা হুম। আচ্ছা। আর ওই যে সামনে প্রফিটেবিলিটি আচ্ছা, রেশিওর যে রিটার্ন অন অ্যাসেট, শোনেন, এই রিটার্ন অন অ্যাসেটটা এইখানে থাকবে না। এটা এটা আসবে আসলে এই যে এই জায়গাটায়, এই যে এখানে আসবে। এই প্রফিটেবিলিটির মধ্যে থাকার কথা, এটা এটা এখানে ভুলে চলে আসছে। এখানে রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন অ্যাসেট, ঠিক আছে? এটা প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে থাকবে, যেটা রিটার্ন অন অ্যাসেট। আচ্ছা ঠিক আছে। এটা পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, মানে সেলস এর টোটাল অ্যাসেটের কত পার্সেন্টেজ নেট ইনকাম হয়েছে। হ্যাঁ, জি। এটা 100 দিয়ে প্রকাশ করতে হবে। কিন্তু 100, ও আচ্ছা এটা ঠিক আছে। পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করতে হবে, একটু মনে রাখেন। রিটার্ন অন অ্যাসেট, নেট ইনকাম ডিভাইড বাই টোটাল অ্যাসেট ইনটু 100, মানে টোটাল অ্যাসেটে কত পার্সেন্টেজ লাভ হয়েছে আপনার। আর অ্যান্সারটা হবে পার্সেন্টেজে, মানে 7.5% বা জি এরকম জি, হবে। শোনেন, রিটার্ন, মার্জিন, ঠিক হ্যাঁ, আছে, তারপরে প্রফিট, এগুলো অলওয়েজ পার্সেন্টেজে প্রকাশ করবেন। এগুলা বলে যে সেলস এর উপরে কত পার্সেন্ট, তারপরে টোটাল অ্যাসেটের উপরে কত পার্সেন্ট, টোটাল ইকুইটির উপরে কত পার্সেন্ট লাভ করলেন, টোটাল টোটাল ইয়ের উপরে, টোটাল অ্যাসেটের উপরে কত পার্সেন্টেজ লাভ করলেন। ঠিক আছে, এইভাবে থাকে। ওকে, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, যে দুইটা। ডেট টু নেটওয়ার্থ, বা এটা আরেক নাম হচ্ছে ডেট ইকুইটি রেশিও। ডেট টোটাল ইকুইটি রেশিও, হ্যাঁ, ডেট ইকুইটি রেশিও, টোটাল ডেট টোটাল ইকুইটি। আচ্ছা আচ্ছা। আর ডেট টু টোটাল অ্যাসেট, টোটাল ডেট টোটাল অ্যাসেট, মানে এগুলো সব ইস্টু দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আপনি এই সূত্র করে তারপরে আপনি এই অঙ্ক কয়েকটা করবেন। হ্যাঁ, আর আমরা তো একটা ক্লাস নিবই, হ্যাঁ, তখন তখন আপনাদের সব প্রবলেম গুলো করেন, সলিউশন করেন। এই লাস্টের অঙ্কটা বাদ দিয়ে এটা। কোনটা ভাই? আচ্ছা, না, এটাও করেন, এটাও করেন, সমস্যা নেই।
এখানে দুইটা প্রবলেম, সাল দেওয়া আছে তো, প্রবলেম 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া প্রবলেম এই হ্যাঁ, ফোরটা, চ্যাপ্টারের উপরে কত মার্ক থাকবে? আচ্ছা প্রবলেম 4টা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা বাদ দিয়ে দিন, ঠিক আছে? প্রবলেম 4টা লাগবে না, আচ্ছা। বুঝছেন? প্রবলেম 4টা বাদ। বা তাহলে তো অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট শেষ মোটামুটি যাদের। হ্যাঁ হ্যাঁ, এটা অঙ্ক বাসায় করতে হবে, হ্যাঁ বাসায় করে আমাকে নেক্সট ক্লাসে এটা জানাইবেন, ঠিক আছে? প্রবলেম গুলি। হ্যাঁ, মোটামুটি আমাদের ভালোই আগাইছে। হ্যাঁ, এটার মধ্যে হ্যাঁ, মার্কস বা কত থাকবে? এটা এটা আমাদের ফুল মার্ক একটা, থাকবে কত, প্রায় আপনার 12-13 থাকতে পারে, 12 থাকতে পারে। প্রত্যেকটা দুইটা করে, দুই দুই করে নাম্বার থাকবে। আর ভাই থিওরি যা দিচ্ছেন তা পড়লেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, থিওরি যা দিছি তাই বলো, আরো কিছু থিওরি তো অ্যাড হবেই চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, ভাইয়া সবাইকে ধন্যবাদ। তো মোটামুটি 1.5 ঘন্টার ক্লাস এটা ছিল দিয়ে এখন। দিবেন না? ভাই ক্লাস রেকর্ডিংটা দিয়েন, মানে আজকে লাস্টের দিকে জয়েন করতে। ক্লাস নাই। থেকে তো আজকে পাবেন না, ক্লাস করে এটা কনভার্ট হতে সময় লাগে একদিন। তাহলে শুক্রবারে দিয়েন, শুক্রবারে অবশ্য বিজনেস শুক্রবার না, অ্যাকাউন্টিং এর কালকে ক্লাস আছে। পাবেন, কালকে পাবেন, কালকে। ঠিক আছে। আর শুক্রবারে তো আবার ক্লাস আছে অ্যাকাউন্টিং এর রাতে। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক বাসায় করেন কিন্তু, ঠিক আছে? জি। অঙ্ক বাসা না করে জীবনও পারবেন না। অনেক অঙ্ক করাইছি, এই যে অঙ্ক করাইছি এই অঙ্ক দিয়েই ধরুন 5 নাম্বার চলে আসবে। ভাই এরপরে কোনটা ধরবেন অ্যাকাউন্টিং এর? এরপরে কোনটা ধরবো আমি নিজেও জানি না, কারণ আমি তো শীট তৈরি করি আগের সপ্তাহে, এগুলো তো করা নাই। দেখি কিন্তু তো বইটা, বই দেখি কি আছে। মানে আইবিবি সিলেবাসে ওই হ্যাঁ ডাইরেক্ট সিলেবাস। মেথড, ইনডাইরেক্ট মেথড ভাইয়া একটা অঙ্ক আসবেই, আপনারা বলে দিলাম ভাইয়া, যে কোনো একটা ইনডাইরেক্ট মেথডে আসার সম্ভাবনা বেশি। কত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। হ্যাঁ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওখান থেকে একটা অঙ্ক আসবেই ভাইয়া, এটা 100%। আর করাইলে তো অনেক করানো যায়, কিন্তু সময় কই। আজকে 18 তারিখ, মানে আর এরপরে 18 তারিখ, এরপরে অবশ্য আরো 1 মাস, 1 মাসের বেশি আছে, কারণ এই পরীক্ষা তো শেষের দিকে একবারে। হ্যাঁ, আমাদের জন্য 25 দোয়া করতে তারিখে। হবে। হ্যাঁ 25 হুম, তারিখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা করাইতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ। 25 তারিখে রাইট। হুম এটা তো হুম, সবার এটা শেষের করাইতে পারবো। পরীক্ষা 25। ভাই যে পর্যন্ত করাইছি এই পর্যন্ত আগে আপনারা পারফেক্ট করেন, আগে হ্যাঁ নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেন, তারপরে সামনে তাকায়েন, ঠিক আছে? যে পর্যন্ত করাইছি এটা অনেক, এটা বেশিরভাগ মানুষই স্বপ্নেও ভাবতে মানে করে না এটা। আপনার যে পর্যন্ত আগাইছেন, মানে মানুষের খোঁজ নিয়ে দেখেন যে কি অবস্থা। অনেকে অঙ্কের নামও শুনে নাই এগুলা। আচ্ছা আর ভাইয়া যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের তারা এগুলো অনেক আগে করছে, মনেও নাই। না ভাইয়া, কমার্স ব্যাকগ্রাউন্ডের ওরা তো সবাই পারে ভাইয়া, মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড যারা, জি যে না, যে পারবে না। কারণ এই অঙ্ক যারা করছে অনেক আগে করছে, এগুলো এত সহজ না বাড়ি করা। অনেকে বাংলা মিডিয়াম পড়ছে, ইংলিশ গুলো অনেক কেউ করতে পারে না, বুঝছেন? আপনারা ডেপ্রিসিয়েশন অঙ্ক করছেন, ওয়ার্কশিট করছেন, টেবুলার করছেন, জার্নাল করছেন, ঠিক আছে? তারপরে ট্রায়াল ব্যালেন্স করছেন, তারপরে এই যে সমন্বয় জাবেদা করছেন, আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে? সুমন ভাই, তারপরে এই যে আপনি আমাদের করেছেন হলো ইনকাম স্টেটমেন্ট, প্রশ্নে দেখি মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, এই দুইটার পার্থক্যটা কি ভাইয়া? ইনকাম স্টেটমেন্ট, এগুলো তো ভাই অঙ্কের মধ্যে করাইছি, কিন্তু এগুলো তো মাল্টিপল স্টেটমেন্ট, ওগুলো তো আসবে হলো আপনার 28 নম্বর অঙ্কটায়। ও 28 নম্বর অঙ্কের প্রিপারেশন, আসল কথাটাই তো ভুলে গেছি। ও ঠিকই বলছেন, আপনি তো বলছেন যে 28 নম্বর অঙ্কের জন্য প্রিপারেশন নিতে হবে, রাইট। হ্যাঁ, এটা বাকি আছে, ওইটার এটা মধ্যেই দেখছি। হ্যাঁ, এখন এগুলো বাসা করেন, ঠিক আছে? যা দিছি ওটা কি হচ্ছে এগুলো ভাইয়া, করেন। ওই যে 28 নম্বরে থাকে যে মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট, জি না ভাইয়া? জি 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 জি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা।